গল্পের নাম প্রেমের ছোঁয়াতে আলিঙ্গন। লেখনীতে দিশামণি। গল্পের প্রথম পর্ব। বিয়ের আগে আমি তোমার সাথে বাসর করতে চাই, যাতে জানতে পারি তোমার বেড পারফরম্যান্স কেমন। তোমার কি এতে কোনো আপত্তি আছে? নিজের হবু স্বামীর মুখে এমন কথা শুনে চমকে উঠল ধৃতি। ঘৃণায় ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এল। মুখ দিয়ে বের হতে চাইল অশ্রাব্য গালি। তবুও সে নিজেকে সামলে নিয়ে ভদ্রতার সাথে বলল, আমার মনে হয় আপনি আমার সাথে মশকরা করছেন, তাই না? কিন্তু এটা অনেক বাজে মশকরা ছিল। ধৃতির কথা শুনে দাঁত কেলিয়ে হাসল আরহাম শান্ত। টেবিলে রাখা চাবি ঘুরাতে ঘুরাতে বলল, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি মজার মুডে আছি? আই এম সিরিয়াস। এ পর্যায়ে ধৃতি আর নিজের রাগ দমিয়ে রাখতে পারল না। নিজের সামনে রাখা পানি ভর্তি বোতলে থাকা সমস্ত পানি ছুঁড়ে মারল আরহাম শান্তর দিকে। বিনিময়ে আশ্চর্যজনকভাবে শান্ত কোনো রাগী প্রতিক্রিয়া না দিয়ে সুন্দর করে হাসল। আবারও বলল, আমার প্রস্তাবটা নিয়ে আরেকবার ভেবে দেখতে পারো। ধৃতির ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সে চিৎকার করে বলে উঠল, ব্যাস, অনেক হয়েছে। শুধুমাত্র আমার ভাইয়া আমার জন্য আপনাকে পাত্র হিসেবে ঠিক করেছে। এজন্য এতক্ষণ আমি চুপচাপ আপনার এসব বাজে কথা সহ্য করছিলাম। কিন্তু আর না। আমার ধৈর্যের সব সীমা আপনি অতিক্রম করেছেন। আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি যে আমার ভাইয়া যে কিনা সবসময় আমার জন্য বেস্ট জিনিসটা এনে দিয়েছে, তার চয়েস এতটা বাজে হলো কিভাবে? আপনার মতো নোংরা মানসিকতার একটা মানুষকে সে কি করে আমার স্বামী হিসেবে চুজ করল? উফ, আমি আর ভাবতে পারছি না। আই নিড স্পেস। বলেই ধৃতি ক্যাফে থেকে বেরিয়ে গেল। শান্ত ধৃতিকে আটকাল না। তার যাওয়ার পানে তাকিয়ে একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, তুমি যতই হম্বিতম্বি করো মেয়ে, দিনশেষে তোমাকে আমার কাছেই ধরা দিতে হবে। এই আরহাম শান্তের নজর একবার যার দিকে পড়ে সে তাকে একদম নিজের করে নেয়। যতক্ষণ তার উপর আকর্ষণ থাকে ততক্ষণ নিজের কাছে রেখে দেয়। আর তারপর যখন তার উপর থেকে আকর্ষণ উঠে যায় তারপর বলেই টিস্যু দিয়ে নিজের ভেজা শার্টটা মুছে নিয়ে অতঃপর টিস্যুটা ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, এভাবেই তাকে ছুঁড়ে ফেলে দিই। হা হা হা। শান্ত বেশ স্টাইল নিয়ে উঠে দাঁড়িয়ে একটা নাম্বারে ফোন দিল। অতঃপর একটা দুষ্টুমি সূচক হাসি দিয়ে বলল, তোমার পালানোর সব পথ আমি বন্ধ করে দিয়েছি ধৃতি, এবার হয় তোমাকে আমার কাছে ধরা দিতে হবে আর নয়তো নিজের সবকিছু হারাতে হবে। বলেই শান্ত আবারও এক রহস্যজনক হাসি দিল। সেই হাসির মধ্যে এক নিগূঢ় রহস্য লুকিয়ে যা কেবল জানে এবং আন্দাজ করতে পারে শান্ত। অন্য কেউ তার ভয়াবহতা সম্পর্কে ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারবে না। ধৃতি নিজের বাড়িতে প্রবেশ করে দেখতে পায় বাড়ি অন্ধকারে নিমজ্জিত। এতে সে খানিকটা ভয় পেয়ে যায়। মনে মনে বলে, কি ব্যাপার, হঠাৎ কি হলো এখানে? এমন সময় হঠাৎ করে তার বাড়ির সমস্ত লাইট জ্বলে উঠল। সামনে কিছু একটা নজরে আসতেই ধৃতি অবাক চোখে তাকিয়ে রইল। তার ৮ বছর বয়সী ভাইপো টুটুল দৌড়ে দৌড়ে তার কাছে এসে বলে, ফুফু মনি, তুমি এসেছ। জানো ওই লোকগুলোকে খুব খারাপ। ওরা আমায় অনেকক্ষণ ধরে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছে। আম্মু আব্বুর সাথেও আমাকে দেখা করতে দেয়নি। ধৃতি তার সম্মুখে দাঁড়ানো আগন্তুক ব্যক্তিদের উদ্দেশ্যে বলে, কে আপনারা? আর কি চাই আপনাদের? কেন এসেছেন এখানে? কালো মুখোশ পুরোহিতা লোকগুলোকে একে অপরের দিকে কিছু সময় চাওয়াচাওয়ি করে। অতঃপর কোনো প্রতিক্রিয়া দেখায় না। এর মধ্যেই একটা গম্ভীর পুরুষালী স্বর ভেসে আসে, ওরা কিছুই চায় না। যা চাওয়ার আমি চাই এবং সেটা আমাকে দিতে পারলে কেবল এবং কেবল তুমিই। ধৃতি গলার স্বর অবলম্বন করে পিছনের দিকে তাকাতেই হতবাক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, আপনি? আরহাম শান্ত এগিয়ে আসে ধৃতির দিকে। ধৃতি আরহাম শান্তর কাছে গিয়ে তার শার্টের কলার চেপে ধরে বলে, কি চান আপনি আমার থেকে? তোমার শরীর চাই। ধৃতির পুরো শরীর জ্বলে ওঠে। সে আর নিজেকে সামলাতে পারে না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় শান্তর গালে।
শান্ত তখনও বরাবরের ন্যায় নির্জীব, যেন এসব কিছুর কোনো প্রভাবই পড়ছে না তার উপর। বরং সে ধৃতিকে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে বলে, আমি চাইলেই তোমাকে জোর করে বেডে নিয়ে যেতে পারতাম। বাট ইউ নো হোয়াট, আমি এসব জোরজবরদস্তির মধ্যে কোনো মজা খুঁজে পাই না। অ্যাটলিস্ট আই এম নট আ রেপিস্ট। আমার তো অন্য কিছু চাই। একটা মেয়ে স্বেচ্ছায় তার ইজ্জত আমায় দিয়ে দিবে। ধৃতি চিৎকার করে বলে, আমায় ছেড়ে দে শয়তান। তুই যদি ভেবে থাকিস এসব করার মাধ্যমে আমায় পাবি তো ভুল ভাবছিস। আমি অন্য মেয়েদের মতো না। জানি তো, ইউ আর আ ইউনিক গার্ল। তাই তো তোমার প্রতি এত নেশা বোধ করছি। কিন্তু কি করব বলো? আমার নজর যার দিকে যায় তার যে এই পরিণতি কাম্য। বলেই শান্ত তার লোকদের কিছু একটা ইশারা করে। কিছুক্ষণ পরেই তারা প্রজেক্টর স্ক্রিনে এমন একটা ছবি দেখায় যা দেখে রীতিমতো আঁতকে ওঠে ধৃতি। কারণ সেখানে দেখা যাচ্ছিল ধৃতির ভাইকে কেউ বেধড়ক মারছে আর তার ভাবি সমানে কেঁদে চলেছে। ধৃতি এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না। চিৎকার করে বলে, ওদের থামতে বলুন। আমি আমার ভাইয়ের এই কষ্ট দেখতে পাচ্ছি না। আরহাম শান্ত একটা বিশ্রী হাসি দিয়ে বলল, তাহলে তো তোমাকে নিজের সবকিছু আমায় দেখাতে হবে। ধৃতি বুঝতে পারে শান্ত কোনোদিকে ইশারা করছে। তার গলা ধরে আছে। সবকিছু ভুলে সে শান্তর কাছে আকুতি করে বলে, দয়া করে আমার ভাইয়াকে ছেড়ে দিন। এর বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। শান্ত বিজয়ীর হাসি দেয়। এতক্ষণ ধরে সে যেন এটাই চাইছিল। তাই তো বলে, আই নিড ইউর ভার্জিনিটি। ইউ হ্যাভ টু গো বেড উইথ মি। ধৃতি যেন চোখের সামনে আধার দেখছিল, তার সামনে দাঁড়ানো অতীব সুদর্শন এই সুঠাম দেহী পুরুষের মাঝে যেন এক রাক্ষসকে দেখতে পাচ্ছিল সে। কিন্তু ধৃতিরও যে হাত পা বাঁধা। ছোটবেলায় এক দুর্ঘটনায় মা বাবাকে হারানোর পর এই ভাইয়াই তো তাকে বুকে আগলে বড় করেছে। তার ভাইয়ার এই করুণ পরিণতি যে সে সইতে পারবে না। তাই তো নিজের সম্মান, ইজ্জত সবকিছু ভুলে যেন গেল সে। শান্তর সামনে নামিয়ে দিল নিজের ওড়না। অতঃপর বুকফাটা আর্তনাদ করে বলল, আপনি যা চান তাই করুন আমার সাথে, কিন্তু আমার ভাইয়াকে এভাবে মারবেন না। ও যে মরে যাবে এভাবে মার খেতে খেতে। এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা। বলেই শান্ত ধৃতিকে টেনে নিয়ে গিয়ে একটা রুমের বেডে ছুঁড়ে ফেলল। অতঃপর ঝাঁপিয়ে পড়ল ধৃতির উপর। ধৃতির গালে, ঘাড়ে পাগলের মতো কামড়াতে লাগল। নিজের আধিপত্য বিস্তার করতে লাগল ধৃতির উপর। ধৃতি কোনো বাধা দিল না। চুপচাপ নিজের সতীত্ব বিসর্জন দিতে লাগল। তারা সকল আর্তনাদ, চিৎকার হারিয়ে গেল দেয়ালের ফাঁকে। একসময় যখন শান্ত নিজের চাহিদা মিটিয়ে উঠে গেল তার উপর থেকে, তখন একদম নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল সে। আর চোখ দিয়ে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগল। আরহাম শান্ত একবারও ফিরে তাকাল না তার দিকে, আর যেন ব্যবহৃত এক টিস্যু হিসেবেই গণ্য করল। যেতে যেতে শুধু বলল, তোমার ভাইয়াকে সহি সালামতে এখানে পৌঁছে দেয়া হবে। ধৃতি আশায় রইল তার ভাইয়ের ফেরার অপেক্ষায়। এই আশাতেই তো আজ নিজের সবথেকে দামি জিনিসটা বিসর্জন দিল সে। ধৃতি এলোমেলো ভাবে বসে আছে তার ঘরের মেঝেতে। গতকাল রাত থেকে সে ঠায় বসে আছে এই ঘরে। তার ভাবি অনেকবার এসে দরজায় নক করেছে, কিন্তু ধৃতি দরজা খোলেনি। তার যে আর কাউকে নিজের এই মুখ দেখাতে ইচ্ছা করছে না।
ধৃতির আজ ভীষণ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু চোখের জলও বুঝি তার সাথে বেইমানি করছে। রাত তখন 1টা ছুঁই ছুঁই। ধৃতি ধীর পায়ে উঠে দাঁড়াল। আত্মহত্যা মহাপাপ, এটা সে জানে। তাই তো জীবনের এত জঘন্য পর্যায়ে এসেও সেই সিদ্ধান্ত নিতে পারছে না ধৃতি। বরং আলগোছে দাঁড়িয়ে পড়ে একবার চারিদিকে তাকাল। জানালার দিকে তাকাতেই চোখে পড়ল আধার আমাবস্যার রাত। ধৃতি মেকি হাসল। তার জীবনেও যে আজ এই আমাবস্যায় নেমে এসেছে। ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ধৃতি। নিজের ঘর থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে গিয়ে তারপর তার ভাইয়ের ঘরের সামনে এসে দাঁড়াল। দরজাটা খোলাই ছিল। ধৃতি আস্তে করে চাপ দিয়ে দরজাটা খুলল। দরজা খুলেই দেখতে পেল তার ভাইয়ের সারা শরীরে ব্যান্ডেজ করা। অনেক কষ্টে ঘুমাচ্ছে বেচারা, আর ধৃতির ভাবিও তার ভাইয়ের শিয়রে বসে ঘুমাচ্ছে। ধৃতি মলিন হেসে বলে, তোমরা ভালো থেকো ভাইয়া ভাবি। আমি যে এখন শুধু আর শুধু তোমাদের জীবনে অভিশাপ ছাড়া আর কিছুই নই। একটা নোংরা পাপিষ্ঠের স্পর্শে আজ আমি অভিশপ্ত। নিজের এই অভিশাপের ভাগীদার যে আমি তোমাদের বানাতে পারব না। তাই আমি আজ সবকিছু ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জানি না এরপর কোথায় যাব, কিন্তু এখানে থাকতেও চাই না আমি। তোমরা ভালো থেকো আর আমাকে খুঁজো না। আমার ছায়াও যেন তোমাদের জীবনে আর না পড়ে, এই প্রার্থনা করি। বলেই ধৃতি দরজাটা বন্ধ করে দেয়, অতঃপর বাড়ির মেইন ফটকের দিকে পা বাড়ায়। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির মেইন ফটকে। বেরিয়ে পড়ে বাড়ি থেকে বাড়ির বাইরে এসে পিছন ফিরে আরও একবার দেখে নেয় তার আজীবনের স্মৃতিবিজড়িত এই বাড়িটিকে। বড্ড আবেগঘন হয়ে পড়ে ধৃতি। কিন্তু আজ যে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। তাই তো ধৃতি পা বাড়ায় সামনের দিকে, এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাত গভীর হওয়ায় আশেপাশের পরিবেশ বেশ শুনশান। মেইন রোড দিয়ে মাঝে মধ্যে কয়েকটা গাড়ি শো শো করে এগিয়ে যাচ্ছে। এদিকে ধৃতি একদম খালি হাতে সহায় সম্বলহীন হয়ে হেঁটে চলেছে অনন্ত যাত্রায়। আশেপাশের কোনো কিছুই খেয়াল করছে না। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত মেয়েটার জীবনে যে আর কোনো চাওয়া পাওয়া বেঁচে নেই। মহান সৃষ্টিকর্তার কাছে এখন সে শুধু আর শুধু নিজের মৃত্যুই চায়। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কখন ফুটপাত থেকে মেইন রোডে চলে আসে, কিন্তু ধৃতি সেটা সে খেয়ালও করেনি। হঠাৎ করেই একটা গাড়ির সামনে চলে আসায় ধৃতি কিছু বুঝে ওঠার আগেই সেই গাড়ির সাথে সংঘর্ষ বেঁধে যায়। ধৃতি ছিটকে পড়ে রাস্তায়। এরপর ধীরে ধীরে তার চোখে নেমে আসে আধার। জ্ঞান হারানোর পূর্বে সে আবছা আবছা এক পুরুষের অবয়ব দেখতে পায় নিজের চোখের সামনে। এরপর আর কোনো কিছুই মনে নেই তার, কারণ সে ডুবে যায় অন্ধকারের এক রাজ্যে। বিশাল এক অট্টালিকা সমান বাড়ির ডাইনিং রুমে বসে আছেন এক বৃদ্ধা মহিলা। তার চোখে মুখে চিন্তার ছাপ। বারবার দেয়ালে টাঙানো বিশাল এক ঘড়িতে সময় দেখছেন এবং নিজের দুশ্চিন্তার মাত্রা বাড়িয়ে চলেছেন। এরই মধ্যে এক মধ্যবয়সী পুরুষ তার সম্মুখে এসে বলল, আপনি এখন ঘুমাতে যান আম্মা, ও ফিরলে আমি আপনাকে জানিয়ে দেব। বৃদ্ধা রক্তিম চোখে তাকিয়ে বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না আশরাফ। আমার দাদুভাই না ফেরা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। এরই মধ্যে একজন মধ্যবয়সী নারী দৌড়ে দৌড়ে এসে বলেন, তোমরা কেউ আমার ছেলেটার খোঁজ পেলে? আমার যে খুব চিন্তা হচ্ছে ওর জন্য। না জানি এত রাতে কোনো বিপদে ফেঁসে গেল। ছুটি পাবেন কবে? আশরাফ পাটোয়ারি বিরক্তি প্রকাশ করে বললেন, তোমার ছেলে কোনো কচি খোকা নয় মালিনী। যে কোনো বিপদে ফেঁসে যাবে, ও যথেষ্ট বড় হয়েছে। এই বয়সে যখন এত বড় একটা বিজনেস এত সুন্দরভাবে পরিচালনা করতে পারছে, তখন আমার মনে হয় না এত সহজে কোনো বিপদে ফেঁসে যাওয়ার মতো ছেলে ও। তুমি আর আম্মা শুধু শুধু চিন্তা করে নিজেদের বিপি হাই করছো, আর কিছু না। বৃদ্ধা গুলশেনারা বেগম এইবার তেতে উঠে বললেন, চুপ করো আশরাফ, মায়েদের চিন্তা আর তুমি কি বুঝবে? যদি বুঝতে তাহলে তো হয়েই যেত। সারাটা জীবন তো তোমার জন্য কম ভোগান্তি পোহাতে হলো না আমায়।
এই শেষ বয়সে এসেও তো একটু শান্তি নেই। আমার দাদুভাই তো কত দায়িত্ববান একটা ছেলে। তাই তো আমার চিন্তা আরো বেশি হচ্ছে। নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, না হলে এত রাত অবধি কাউকে কিছু না জানিয়ে এভাবে বাইরে থাকতো না। আমি বলছি, এখনই থানায় গিয়ে জিডি করো। আমার দাদুভাইয়ের কিছু হয়ে গেলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। সবাইকে ঘাড়ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। নিজের মায়ের থেকে এহেন হুমকি পেয়ে নড়ে চড়ে বসেন আশরাফ পাটোয়ারি। বলে ওঠেন, আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, আমি দেখছি কি করা যায়। বলে তিনি যেই না বাড়ি থেকে বের হতে যাবেন, এমন সময় ত্রস্ত পায়ে বাড়িতে প্রবেশ করে বহুল কাঙ্ক্ষিত ব্যক্তি। নিজের দাদির নয়নের মণি, গোটা শহরের সবথেকে ধনাঢ্য ও চতুর ইয়াং বিজনেসম্যান আরশাদ পাটোয়ারি, যে কিনা মাত্র 28 বছর বয়সে নিজের পরিবার, ব্যবসায়িক প্রতিষ্ঠানের এবং পাটোয়ারি বিজনেস লিমিটেড কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে নিজের অনন্য দক্ষতার মাধ্যমে। শুধু তাই নয়, রূপের দিক দিয়েও বর্বর নায়ক এবং সুপারস্টারদের টেক্কা দিবে সে। 6 ফুট উচ্চতা বিশিষ্ট, ধবধবে ফর্সা, সিক্স প্যাক বডিওয়ালা, বলিষ্ঠ দেহী এই পুরুষকে একবার দেখাতেই প্রেমে পড়ে যাবে যে কেউ। তাই তো এই গোটা ঢাকা শহরের হার্টথ্রব সে। আরশাদকে দেখামাত্রই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আশরাফ পাটোয়ারি। নিজের মায়ের উদ্দেশ্যে বললেন, এই তো এসে গেছে তোমার গুণধর নাতি, তোমাকে আর ওকে চিন্তা করতে হবে না। নিজের নাতির ফেরার কথা শুনেই উঠে দাঁড়ান গুলশেনারা বেগম। লাঠিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে আরশাদের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, তুমি এসেছ দাদুভাই। সারাটা রাত কোথায় ছিলে? তোমার চিন্তায় আমি দুচোখের পাতা এক করিনি। জানো কত চিন্তায় ছিলাম। তোমাকে তো ফোনেও পাওয়া যাচ্ছিল না। এতক্ষণে তোমায় দেখার পর একটু স্বস্তি পেলাম। আরশাদ গম্ভীর স্বরে বলে, আমাকে নিয়ে তোমাদের কাউকে এত চিন্তা করতে হবে না। আমি একদম ঠিক আছি। আই নিড রেস্ট। আশরাফ পাটোয়ারি রাগী স্বরে বলেন, এভাবে কথা বলছো কেন আরশাদ? ম্যানারস শেখনি? গুলশেনারা বেগম উল্টে নিজের ছেলেকে ধমক দিয়ে বলেন, একদম চুপ। আমার দাদুভাইয়ের সাথে এভাবে উঁচু স্বরে কথা বলার দুঃসাহস দেখাবে না দ্বিতীয়বার। যখন ওকে ম্যানারস শেখানোর কথা ছিল তখন কোথায় ছিলে তুমি? এখন এসেছ শাসন করতে। দাদু ভাই, তুমি নিজের রুমে যাও, রুমে গিয়ে রেস্ট নাও। আমার যা শোনার আমি পরে শুনে নেব। আশরাফ পাটোয়ারি একদম চুপসে যান। মালিনী পাটোয়ারি হঠাৎ করে চমকে উঠে বলেন, তোমার পেছনে ওটা কে আরশাদ? মালিনী পাটোয়ারির কথায় সবাই চমকে যায়। এতক্ষণে গুলশেনারা বেগমেরও নজরে যায় আরশাদের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আরশাদ তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের পানে চেয়ে। গুলশেনারা বেগম বলেন, তাই তো। এই কে আছো আমার দাদু ভাইয়ের পেছনে, জলদি বেরিয়ে এসো। তার ধমকের চোটে ধীরে ধীরে আড়ষ্টতার সাথে আরশাদের পেছনে থেকে বেরিয়ে আসে একটি মেয়ে, যার মাথায় ব্যান্ডেজ করা। গুলশেনারা বেগম থতমত খেয়ে যায়। জিজ্ঞেস করেন, এই মেয়ে, কে তুমি? আর দাদু ভাইয়ের সাথে কি করছো? মেয়েটি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে মুখে ভয়। আরশাদ হঠাৎ করেই মেয়েটির হাত শক্ত করে ধরে বলে, ওকে, কোথা থেকে এসেছে এই কৈফিয়ত আমি কাউকে দেব না। এখন থেকে ও এই বাড়িতেই থাকবে এবং এটাই আমার শেষ কথা। মেয়েটি এবার অবাক চোখে নিজের সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে তাকায়। তার মনে খেলে যাচ্ছে নানা প্রশ্ন। সে অস্ফুট স্বরে বলে, আমার নাম ধৃতি। ধৃতি নিজের নামটা বলেই চুপচাপ দাঁড়িয়ে রইল। এমন সময় তার সামনে দাঁড়ানো শক্তপোক্ত পুরুষটা রাগী গলায় চিৎকার করে বলল, এই মেয়ে, তোমায় আমি বলেছি কাউকে কৈফিয়ত দিতে। তাহলে কেন দিল? এত হুঙ্কারে বেচারা ধৃতি চমকে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, দুঃখিত, আসলে আমি। গুলশেনারা বেগম বলেন, এত রেগে যাচ্ছ কেন দাদু ভাই? আমরা তো মেয়েটার পরিচয়ই জানতে চাচ্ছি। আরশাদ চিরায়ত স্বভাবে নিজের গাম্ভীর্য বজায় রেখে বলিষ্ঠ কণ্ঠে বলল,
আমি যখন বলেছি ও কাউকে কৈফিয়ত দেব না, তার মানে ও কাউকেই কৈফিয়ত দিবে না, এটাই আমার শেষ কথা। আশরাফ পাটোয়ারি বলে উঠলেন, তুমি বললেই তো আর হলো না আরশাদ। এভাবে বলা নেই, হওয়া নেই। হুট করে একটা চালচুলোহীন মেয়েকে এ বাড়িতে এনে তুললে, আবার এখন বলছো তাকে এখানে আশ্রয়ও দেব। তা বলি, বাড়িটাকে কি সরাইখানা পেয়েছ নাকি তুমি? আরশাদ কোনো কিছু না বলে রক্তিম চোখে চেয়ে রয়। অবস্থা বেগতিক দেখে গুলশেনারা বেগম বলেন, তুমি চুপ করো আশরাফ। আমার দাদু ভাই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে তখন ভেবেচিন্তেই নিয়েছে। দাদু ভাই যখন বলেছে এই মেয়েটা এই বাড়িতে থাকবে তার মানে ও এই বাড়িতেই থাকবে। এ নিয়ে আমিও আর কোনো কথা শুনতে চাই না। বৌমা, তুমি এই মেয়েটাকে নিয়ে স্টোর রুমটা দেখিয়ে দিয়ে এসো, ও না হয় ওখানেই থাকবে। মালিনী পাটোয়ারি বলেন, কিন্তু আম্মা, স্টোর রুমটা তো অনেক ময়লা, ওখানে কিভাবে থাকবে? তোমাকে যেটা বলছি সেটাই করো। প্রয়োজনে এই মেয়ে নিজের থাকার জায়গাটা পরিষ্কার করে নিবে। কি মেয়ে, পারবে না? ভৃতি মাথা দুলিয়ে বোঝায় সে পারবে। গুলশেনারা বেগম এবার তার নাতিকে জিজ্ঞেস করেন, তোমার এতে কোনো আপত্তি নেই তো? আরশাদ এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গিয়ে বলে, আমার মাথাটা ভীষণ ধরেছে। আই নিড সাম রিফ্রেশমেন্ট। আমি নিজের রুমে যাচ্ছি। আমার রুমে ব্ল্যাক কফি পাঠিয়ে দিও। বলেই সে গটগট পায়ে হেঁটে পা বাড়ায় সামনের পানে। পেছনে রেখে যায় ধৃতিকে। ধৃতি একটা দীর্ঘ শ্বাস ফেলে। মালিনী তাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তুমি আমার সাথে এসো। তোমাকে আমি স্টোররুমটা দেখিয়ে দিচ্ছি। ধৃতি হালকা মাথা নাড়িয়ে মালিনী পাটোয়ারির সাথে সাথে যেতে থাকেন। তারা যেতেই আশরাফ পাটোয়ারি নিজের মায়ের উদ্দেশ্যে বললেন, এটা কি ঠিক হলো আম্মা? আরশাদ বলল, আর আপনি এভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই একটা মেয়েকে এবাড়িতে ঠাঁই দিয়ে দিলেন? এত সহজে কি মেয়েটাকে বিশ্বাস করা ঠিক হলো? যদি এই মেয়ে কোনো স্পাই হয় তখন? যদি কোনো খারাপ মতলব নিয়ে আমাদের বাড়িতে আসে? গুলশেনারা বেগম লাঠিতে ভর দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বলেন, আমাকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না আশরাফ। তুমি কি ভেবেছ এই মেয়ের ব্যাপারে আমি কোনো খোঁজ খবর নেব না? আগামী ২৪ ঘন্টার মধ্যেই এর সব বাওডাটা আমি জোগাড় করে ফেলব। তারপর সন্দেহজনক কিছু পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপাতত দাদু ভাইকে শান্ত করার জন্য কিছু বললাম না। দেখেন, যা ভালো মনে করেন। আমি তো বুঝতে পারি না আপনি আপনার নাতিকে এত অন্ধের মতো সাপোর্ট কেন করেন। ও যা বলবে তাই মেনে নিতে হবে। সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। আরশাদ দাদু ভাই হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। তোমার মতো কাঁচা খেলোয়াড় নয় ও। তোমার উপর দায়িত্ব দিল তো আজ আমার বিজনেসটার ১২টা বেজে যেত। সেখানে দেখো আমার দাদু ভাই বিজনেসটাকে কি সুন্দর দাঁড় করিয়েছে। তো আমি ওকে মূল্যায়ন করব না তো কি তোমার মতো মাকাল ফলকে মূল্যায়ন করব? জীবনে কি দিয়েছ আমায়? সারাটা জীবন তো শুধু ভোগান্তিই দিয়ে গেলে। নিজের মায়ের এমন কাচ কথায় চুপসে যান আশরাফ পাটোয়ারি। অপমানে তার মাথা হেঁট হয়ে যায়। তবে তিনি এখন কিছু না বললেও সব অপমান মনে রাখছেন। সময় হলে ঠিকই সব অপমানের দাঁত ভাঙা জবাব দেবার অপেক্ষায় আছেন। মালিনী পাটোয়ারি ধৃতিকে নিয়ে যেতে যেতে বলেন, তোমার নামটা এত কঠিন কেন গো মেয়ে? আমি তো উচ্চারণই করতে পারছেন না। ধৃতি মুচকি হেসে বলে, আপনি চাইলে আমাকে কোনো সহজ নামেও ডাকতে পারেন, যেই ডাকটা আপনার কাছে সহজ হবে। মালিনী পাটোয়ারি কিছুক্ষণ ভেবে বলেন, কি নামে ডাকে যায় তোমায়? মালিনী পাটোয়ারি ধৃতিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলেন, মাশাআল্লাহ, একদম ফুলের মতো নিষ্পাপ তুমি। তোমাকে বরং আমি ফুল বলেই ডাকি, কি বলো? ধৃতির হাসি মুখে হঠাৎ আধার নেমে আসে। মনে পড়ে যায় অতীতের কিছু ভয়াবহ স্মৃতি। সে আর কিছু বলতেই পারে না। এদিকে ধৃতিকে চুপ দেখে মালিনী পাটোয়ারি বলেন, এই মেয়ে, কিছু বলছো না কেন? নামটা কি পছন্দ হয়নি? ধৃতি তার ভাবনা থেকে বেরিয়ে সামান্য হেসে বলে, পছন্দ হবে না কেন?
খুব পছন্দ হয়েছে। আপনি আমায় ফুল বলেই ডাকিয়েন। মালিনী পাটোয়ারি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন। বেশ, তোমাকে তাহলে আজ থেকে ফুল বলেই ডাকব। তা একটা প্রশ্ন করব তোমায়। জি, করুন। তোমার সাথে আমার ছেলের দেখা হলো কিভাবে? ধৃতি মালিনী পাটোয়ারির সাথে কথা বলেই বুঝতে পেরেছে ইনি বেশ মাটির মানুষ। মনে কোনো প্যাচগোছ নেই। তাই তো নির্দ্বিধায় বলল, আসলে আপনার ছেলের গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারপর। মালিনী পাটোয়ারি খানিকটা ভয় পেয়ে আঁতকে উঠে বলেন, সে কি? অ্যাক্সিডেন্ট? এজন্যই তোমার মাথায় ব্যান্ডেজ? কি করে হলো বলো তো? আসলে দোষটা আমারই। আমিই আপনার ছেলের গাড়ির সামনে এসে পড়েছিলাম। একটু দেখে শুনে চলাফেরা করবে তো। যদি কোনো বড় বিপদ হয়ে যেত। তো যাই হোক, আরশাদ হঠাৎ তোমায় এখানে কেন নিয়ে এলো? তোমার বাড়ির লোককে খবর দাওনি? ধৃতির এবার মনে পড়ে যায় তার জ্ঞান ফেরার পরবর্তী মুহূর্তটা, যখন আরশাদ তার সাথে দেখা করতে এসেছিল। তাকে বিশাল বড় ধমক দিয়েছিল এভাবে তার গাড়ির সামনে চলে আসার জন্য। ধৃতি সব গালমন্দ চুপচাপ হজম করেছে, কারণ দোষ তারই ছিল। এরপর যখন আরশাদ তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিল, তখন ধৃতি উত্তর দিয়েছিল তার পরিবার বলতে কেউ নেই। সে এই দুনিয়ায় একদম একা। তখনই আরশাদ কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর ধৃতির রিলিজের টাইম আসতেই আরশাদ ধৃতিকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোরপূর্বক নিজের সাথে করে নিয়ে আসে এবং বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছ, ততক্ষণ তোমাকে আমার জিম্মাতেই থাকতে হবে। আফটার অল, এখন তুমি আমার রেসপন্সিবিলিটি। দুর্ঘটনা হোক আর যাই হোক, আমার মাধ্যমেই তোমার ক্ষতি হয়েছে। এসব কথাই ভাবছিল ধৃতি এমন সময় মালিনী বেগম বলেন, এই তো এসে গেছি স্টোর রুমে। এই যে দেখতে পাচ্ছ কালো দরজাটা, ওটাই স্টোর রুম। কিন্তু এটা তো অনেকদিন থেকে ময়লায় স্ক্রুব জমে আছে। তুমি এখানে কিভাবে থাকবে? ধৃতি কিছু বলতে যাবে তার আগেই সেখানে চলে আসল পাটোয়ারি বাড়ির হেল্পিং হ্যান্ড কুলসুম। কুলসুমকে দেখে মালিনী পাটোয়ারি অবাক স্বরে বললেন, কি রে, তুই এখানে কি করছিস? কুলসুম পান চিবোতে চিবোতে বলল, ছোট সাহেবই তো আমাকে এইখানে পাঠাইলেন। কইলেন ঘর ঝাড়ু দিতে। তাই তো আইলাম। আচ্ছা, যা তুই ঘরটা ঝাড়ু দে। ভালোই তো। এই অসুস্থ শরীর নিয়ে তো ফুল কিছু করতেও পারত না। নিজের জন্য সবার এমন চিন্তা দেখে অবাক হয় ধৃতি। বিশেষ করে আরশাদ পাটোয়ারি নামক লোকটার এত উদারতা। সেই সাথে তার মনে কেমন জানি একটা অনুভূতি তৈরি করছে। আজকালকার যুগে কেউ একটা আগন্তুকের জন্য এমন করে নাকি? ধৃতি স্টোররুমে প্রবেশ করে দীর্ঘ শ্বাস ফেলল। তার জীবনের এক নতুন দিগন্তের সূচনা ঘটল এখানে। সে মনে করল আরহাম শান্ত নামক নরপিশাচটার সাথে বাজে, তিক্ত স্মৃতি এবং অন্যদিকে আরশাদ নামক রাগী তবে উদার মানুষটার সাথে দেখা হবার পরের ঘটনা। এসব ঘটনা কি তার জীবনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন নিজেকে করে, কোনো উত্তর পায় না সে। এরই মধ্যে মালিনী পাটোয়ারি ধৃতির উদ্দেশ্যে বলে, তোমার কি খিদে পেয়েছে ফুল? কিছু কি খাবে তুমি? ধৃতি হালকা হেসে বলে, না, আন্টি। আমি কিছু খাব না। মালিনী পাটোয়ারি মুখটা বেজার করে বলেন, সে কি কথা? কাল রাত থেকে তো মনে হয় না খেয়ে আছো। মুখটাও তো কেমন শুকিয়ে গেছে। আবার বলছো কিছু খাবে না। ধৃতি কি উত্তর দেব ভেবে পায় না। মালিনী পাটোয়ারি বলেন, কোনো চিন্তা করো না, তুমি এখানেই থাক। আমি দেখি ফ্রিজে যদি কোনো খাবার পাই তো গরম করে নিয়ে আসছি। বলেই মালিনী বেগম প্রস্থান করেন। অতঃপর রান্নাঘরে এসে ফ্রিজে গতকালকের কিছু খাবার দেখতে পান এবং সেটাই গরম করে নেন। খাবারগুলো নিয়ে ধৃতির কক্ষের দিকে যেতে গিয়ে হঠাৎ আশরাফ পাটোয়ারির মুখোমুখি হন। নিজের স্বামীকে বেশ খানিকটা ভয় পান মালিনী পাটোয়ারি। তাই তো আশরাফ পাটোয়ারিকে দেখে তার হাত পা কাঁপতে শুরু করে। আশরাফ পাটোয়ারি বলেন, এই খাবার কার জন্য নিয়ে যাচ্ছ? ফুলের জন্য। কিসের ফুল?
আরশাদ যেই মেয়েটাকে নিয়ে এসেছে, যত সব ঢং, কোথাকার কোনো মেয়ে তুলে এনেছে তোমার ছেলে, এখন তাকে নিয়ে তোমার এসব আদিক্ষেতা শুরু হয়েছে। এই বাড়িতে একটা বাইরের মেয়েও যা সম্মান পাচ্ছে, আমার নিজের ছেলেও। বলতে গিয়ে থেমে যান আশরাফ পাটোয়ারি। বুঝতে পারেন ভুল সময় মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেছে। মালিনী পাটোয়ারি বুঝতে পারেন তার স্বামী ঠিক কি বলতে চেয়েছেন। তার বুক হাহাকার করে ওঠে। সারাটা জীবন তো স্বামীর ভালোবাসা পাননি, এই শেষ বয়সে স্বামীর সান্নিধ্য পেয়েছেন, তাও সম্পূর্ণরূপে নয়। তার স্বামী আজও তার অন্য স্ত্রী এবং তার সন্তানকেই তার এবং আরশাদের থেকে বেশি গুরুত্ব দেয়। যদিও এতে মালিনী পাটোয়ারির এখন আর তেমন কিছু যায় আসে না, কিন্তু মনের মাঝে এক লুকানো ব্যথা থেকেই যায়। মালিনী পাটোয়ারি আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এদিকে আশরাফ পাটোয়ারি বিড়বিড় করে বলেন, যতদিন আম্মা বেঁচে আছেন ততদিন আমি হয়তো নিজের ছেলেকে এই বাড়িতে আনতে পারব না, কিন্তু একদিন না একদিন আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবই। এটাই আমার প্রতিজ্ঞা। পৃথিবীর বুকে এক নতুন দিনের আগমন। ধৃতির জীবনের অন্ধকার কি মিটবে এই আগমনী প্রভাতে? হয়তো না। ধৃতি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এলো। বাইরে এসে দেখল গোটা বাড়ি প্রায় ফাঁকা। শুধু কুলসুম একা হাতে রান্না করছে। ধৃতি এই দৃশ্য দেখে আবারও নিজের রুমের দরজা লাগাতে যাবে, এমন সময় তার সামনে এসে দাঁড়ালো এক সুদর্শন ছায়ামূর্তি। ধৃতির মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেল, মিস্টার আরশাদ। আরশাদ গম্ভীর স্বরে ধৃতিকে বলল, আজ দুপুরে তুমি আমার সাথে বের হবে। আর এই নিয়ে আমি আর কোনো কথা শুনব না। দুপুর 12টার মধ্যে যেন তোমায় একদম পরিপাটি হয়ে রেডি হয়ে থাকতে দেখি। দ্বিতীয়বার যেন এই নিয়ে আর কোনো কথা বলা না লাগে। বলেই সে স্বভাবসুলভ ভঙ্গিতে হেঁটে চলে যায়। ধৃতি আরশাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে অবাক চোখে। এই লোকটা এত অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটায় যে কিছু বোঝা যায় না। দুপুর বেলা আরশাদ স্টোররুমের বাইরে দাঁড়িয়ে আছে ধৃতির অপেক্ষায়। বারবার ঘড়িতে সময় দেখছে। 12টা বেজে 5 মিনিট বেরিয়ে গেছে, কিন্তু এখনও ধৃতির বেরোনোর কোনো কথা নেই। আরশাদের বিরক্তির মাত্রা ততক্ষণে আরও বাড়ল। সে ভাবল এখন দরজায় নক করবে, এমন সময় হঠাৎ করে ধৃতি নিজেই দরজা খুলে বের হল। আরশাদ রক্তিম চোখে তার দিকে তাকিয়ে। ধৃতি জিভ দিয়ে গলা ভিজিয়ে বলল, সরি, একটু লেট। আরশাদ জোরে একটা ধমক দিয়ে বলল, একটু লেট? পাক্কা 5 মিনিট লেট। কোনো সময় জ্ঞান নেই নাকি তোমার? সরি। কি বারবার সরি সরি করছো? আর হবে না। আর হওয়ার চান্সও দেব না। আমার এত বাজে সময় নেই যে তোমার পেছনে নষ্ট করব। আজ নেহাতি কিছু জরুরি দরকার ছিল তাই। না হলে। যাই হোক, তুমি আর সময় নষ্ট না করে আমার সাথে চলো। কিন্তু আমরা কোথায় যাব? আরশাদ আবারও গর্জে উঠে বলে, তোমাকে একবার বলেছি না কাউকে কৈফিয়ত দিতে আমি পছন্দ করি না। তবুও কেন বারবার প্রশ্ন করছো? সরি। নো সরি। কিপ কোয়াইট এবং ফলো মি। ধৃতি একদম চুপ হয়ে আরশাদের পিছু পিছু যেতে থাকে। এমন সময় আশরাফ পাটোয়ারির নজরে এসে যায় দুজনে। তিনি এগিয়ে এসে বলেন, এই মেয়েটাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ আরশাদ? আরশাদ বরাবরের মতো গম্ভীর মুখশ্রী করে তাকিয়ে আছে। যা বুঝিয়ে দিচ্ছে সে কাউকে কোনো কৈফিয়ত দেয়ার মুখাপেক্ষী নয়। আশরাফ পাটোয়ারির সামনে থেকেই ধৃতির হাতটা শক্ত করে ধরে বাইরে বেরিয়ে এলো আরশাদ। আশরাফ পাটোয়ারি রাগী চোখে তাকিয়ে রইলেন। বললেন, দিন দিন এই ছেলের বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবার আমাকেই কিছু করতে হবে, না হলে কখনোই একে নিজের কবজায় আনতে পারব না। ধৃতিকে নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে গাড়ি থামালো আরশাদ। ধৃতি অবাক হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি? গান গাইতে এসেছি। কিন্তু এটা তো শপিং মল। তো জানোই যখন শপিং মল, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? শপিং মলে মানুষ কি করতে আসে জানো না? গবেট কোথাকার। ধৃতি মাথা নামিয়ে বলে,
কিন্তু আমার কাছে তো শপিং করার টাকা নেই। আরশাদ এবার হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। অতঃপর ধৃতির উদ্দেশ্যে বলে, তুমি চুপচাপ আমার সাথে চলো। যদি আর একটা কথা তোমার মুখ থেকে শুনি তো এখানেই ফেলে রেখে চলে যাব। ধৃতি ভয় আবারও চুপ হয়ে যায়। আরশাদ ধৃতিকে শপিং মলে নিয়ে গিয়ে তার পছন্দমতো ড্রেস চয়েস করতে বলে। ধৃতি চুপচাপ নিজের পছন্দমতো কয়েকটা ড্রেস কিনে নেয়। অতঃপর আরশাদ সেসব ড্রেসের বিল মিটিয়ে দিয়ে ধৃতিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢোকে। অতঃপর ধৃতির উদ্দেশ্যে বলে, কি খাবে তুমি? আপনি যা অর্ডার দেবেন। আরশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পছন্দমতো কিছু ওয়েস্টার্ন কাজিনস অর্ডার করে। আশরাফ পাটোয়ারি ও গুলশেনারা বেগম দুজনে সোফায় বসে। গুলশেনারা বেগম নিউজ পেপার্স পড়ে চলেছেন, আর আশরাফ পাটোয়ারি বলে চলেছেন, আম্মা, এবার আপনি কিছু বলুন। আপনার নাতি কিন্তু ওই মেয়েটাকে নিয়ে এবার বাড়াবাড়ি করছে। আমার কাছে ব্যাপারটা সুবিধার লাগছে না। কিভাবে যে আমার সামনে দিয়ে ওই মেয়েটার হাত ধরে বেরিয়ে গেল দেখলে আপনি নিজেই বুঝতেন। এখনই এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। এই মেয়েকে আমার সুবিধার লাগছে না। গুলশেনারা বেগম কথাগুলো শোনেন কিন্তু কোনো প্রতিক্রিয়া জানান না। এরই মধ্যে আরশাদ ধৃতিকে নিয়ে চলে আসে। তাদের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আশরাফ পাটোয়ারি বলেন, ওই যে এসে গেছে আপনার গুণধর নাতি। হাতে আবার শপিং ব্যাগ। নিশ্চয়ই ওই মেয়েকে নিয়ে শপিং করতে গেছিল। ব্যাপারটা বুঝতে পারছেন। গুলশেনারা বেগম আরশাদকে উদ্দেশ্য করে বলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে আরশাদ। আরশাদ ঘুরে তাকিয়ে বলে, জি, বলো। আগামীকাল আমি মিস্টার আশিকুর চৌধুরীকে ডেকে পাঠিয়েছি তোমার এবং আনিকার এনগেজমেন্টের ডেট ফিক্সড করার জন্য। তুমিও উপস্থিত থাকার চেষ্টা করব। আরশাদ গম্ভীর এবং ভাবলেশহীনভাবে বলে, আচ্ছা। বলেই ধৃতির হাত ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। ধৃতি সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। আরশাদ গায়ে একটা ফর্মাল টি শার্ট জড়িয়ে বাইরে বের হল। এমন সময় তার নজরে এলো বাড়ির সামনের বাগানে মৌন হয়ে দাঁড়িয়ে থাকা ধৃতি। ধৃতিও দেখল আরশাদের পানে, কিন্তু বেশিক্ষণ তাকাল না। সাথে সাথেই চোখ সরিয়ে নিল। তার জীবনের দ্বন্দ্বগুলো তাকে ভেতর থেকে একদম চুরমার করে দিচ্ছে। জীবনে তো আর বাঁচার ইচ্ছাটাও নেই। তবুও সৃষ্টিকর্তার ভরসায় বেঁচে আছে ধৃতি। তার বিশ্বাস, একদিন সৃষ্টিকর্তা তার জীবনে সুখ নিয়ে আসবেই। আর সেই সুখের সূচনাই ঘটবে আরহাম শান্তর জীবনের ধ্বংস দিয়ে। এসব ভেবেই ধৃতির চোখ রক্তিম বর্ণ ধারণ করল। এদিকে আরশাদক কানে এয়ারবাডস লাগিয়ে কারো একটার সাথে জরুরি কথা বলতে বলতে স্থান ত্যাগ করল। ধৃতিও নিজের রুমের দিকে পা বাড়াল। রুমে যেতে যেতে দেখতে পেল পাটোয়ারি বাড়িতে বিরাট আয়োজন চলছে। মালিনী পাটোয়ারি, গুলশেনারা বেগম, আশরাফ পাটোয়ারি সবাই দৌড়ের উপর আছেন। ধৃতি কাল যতদূর শুনল আজ তো আরশাদের হবু স্ত্রীর তাকে দেখতে আসার কথা। সেই নিয়ে এত আয়োজন। ব্যাপারটা কেমন জানি ঠেকল তার কাছে। তবে বড়লোকদের ব্যাপার স্যাপারটাই আলাদা। তাই এসব নিয়ে আর মাথা ঘামাল না ধৃতি। চুপচাপ নিজের কক্ষে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দিল। অতঃপর ভাবতে লাগল, বর্তমানে সে জীবন কিভাবে অতিবাহিত করবে। এভাবে মানুষের বাড়িতে আশ্রিত হয়ে আর কত দিন থাকা যায়। নিজেকেও তো জীবনে কিছু করতে হবে। নিজের একটা ব্যবস্থা তাকে করতেই হবে। প্রয়োজনে সে এসবের জন্য আরশাদের সাহায্য নেবে। তবুও এই অবস্থা থেকে তার উন্নতির প্রয়োজন। বেশ রাজকীয় ভাব নিয়ে পাটোয়ারি বাড়িতে প্রবেশ করেন আশিকুর চৌধুরী এবং তার একমাত্র মেয়ে আনিকা চৌধুরী। আনিকার পরনে একটি রাজকীয় লেহেঙ্গা, যা তার পরিবারের আভিজাত্যকেই তুলে ধরেছে। আনিকা সে লেহেঙ্গা ধরে অনেক কষ্ট করে হাঁটছে। আশিকুর চৌধুরী এসে আশরাফ পাটোয়ারির সাথে হাত মেলালেন। আশরাফ পাটোয়ারি হাসি মুখে বললেন, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। তা মিসেস গুলশেনারা বেগম কোথায়? ওনাকে তো আশেপাশে কোথাও দেখছি না।
এমন সময় গুলশেনারা বেগম লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এসে বললেন, আমাকে স্মরণ করছিলেন? আমি এসে গেছি। আনিকা তো গুলশেনারা বেগমকে দেখামাত্রই তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো গ্রানি? কতদিন পর তোমায় দেখলাম। আমি ভালো আছি আনিকা দিদিভাই। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। আচ্ছা, আমায় কেমন লাগছে? আরশাদের পছন্দ হবে তো? হবে না মানে? আরশাদ তো আজ তোমার থেকে চোখই ফেরাতে পারবে না। আশিকুর চৌধুরী বলেন। আমি তো চেয়েছিলাম আমার একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট অনেক ধুমধাম করে করতে, কিন্তু আপনারা বললেন যে একটু তাড়াহুড়া করে করতে, তাই সেরকম অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হলো না। তার উপর বাংলাদেশ আমাদের বাড়িটা অনেক দিন থেকে খালি পড়ে আছে, তাই নতুন করে সেখানে ডেকোরেশন করা সম্ভব না। তাই এখানেই এনগেজমেন্টটা করলাম। আপনারা তো জানেনই, আমি আর আমার প্রিন্সেস দুজনেই এখন আমেরিকায় থাকি। বিয়ের পর তো আরশাদও আমেরিকাতেই থাকবে বেশিরভাগ সময়। আফটার অল, আমার সব বিজনেস তো ওই সামলাবে। আশরাফ পাটোয়ারির চোখ চকচক করে ওঠে। তিনি মনে মনে বলেন, এটাই তো চেয়েছিলাম আমি। আরশাদ আপনার কোম্পানির দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর এদিকে আমি সেই সুযোগে আমার ছেলেকে পাটোয়ারি বিজনেস লিমিটেড আর তারপর এই বাড়িতে প্রবেশ করাব। বলেই একটা অন্যরকম হাসি দেন। এদিকে গুলশেনারা বেগম একটা অন্যরকম হাসি দিয়ে বলেন, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আনিকা মা, তুমি আসো আমার সাথে। আরশাদ একটু পরেই চলে আসবে। তারপর এনগেজমেন্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আনিকা গুলশেনারা বেগমের কথামতো তার সাথেই যায়। আনিকাকে আজ অনেক খুশি লাগছিল। আশিকুর চৌধুরী আশরাফ পাটোয়ারির উদ্দেশ্যে বলেন, জানেনই তো, আমার এই মেয়েটাই সব। সেই 10 বছর আগে আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে ওকে নিয়েই আমার জীবন। ওর মুখে এই হাসিটা দেখার জন্য আমি সব করতে পারি। এজন্যই তো আপনার ছেলে আশিকুরের সাথে ওর বিয়ে ঠিক করলাম। কারণ আমার মেয়ের ওকে পছন্দ। না হলে হাতের কাছে আরও কত ভালো ভালো অপশন ছিল। আমেরিকার কত ধনাঢ্য বিলিয়নিয়ার বিজনেসম্যানরাও তো ওকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া ছিল। আশরাফ পাটোয়ারি বলেন, সেটা তো আমি জানি। আপনার চৌধুরী এন্টারপ্রাইজের কাছে তো আমরা কিছুই না। তবুও যে আপনাদের সাথে আত্মীয়তা করার সুযোগ হয়েছে আমাদের কাছে এটাই অনেক। এরই মধ্যে বাড়িতে আগমন ঘটে আরশাদের। আরশাদ সেই বাড়িতে এত আনুষ্ঠানিকতা দেখে অবাক হয়ে যায়। আবার অনেক গেস্টও তো উপস্থিত। কিন্তু সে তো জানত আজ এমনি আনিকা আর তার বাবা আসবে এনগেজমেন্টের ডেট ফিক্সড করতে। তাহলে এত আয়োজন কেন? এই প্রশ্ন আরশাদের মাথার মাঝেই ঘুরতে থাকে, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। এমন সময় তার মা মালিনী পাটোয়ারিকে দেখতে পেয়ে সে বলে, মা, এখানে কিসের আয়োজন চলছে? কিসের আবার? তোর এনগেজমেন্টের। আমার এনগেজমেন্ট মানে? গুলশেনারা বেগম এগিয়ে এসে বলেন, আজ তোমার আর আনিকার এনগেজমেন্ট। কিন্তু এটা তো কথা ছিল না দাদি। এখানে অনেক গেস্ট এসেছে দাদু ভাই, তাই আশা করি তুমি কোনো সিন ক্রিয়েট করবে না। বোঝার চেষ্টা করো, এই এনগেজমেন্টটা হওয়া আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আজ না হয় কাল এটা তো হওয়ারই কথা ছিল, তাই আজ হলেই বা কী সমস্যা? আরশাদ আর কিছু বলতে যাবে এমন সময় আনিকা এসে তার হাত টেনে ধরে বলে, চলো আমরা কাপল ডান্স করি। বলেই আরশাদকে স্টেজের মধ্যে নিয়ে গিয়ে বলে, ডিজে মিউজিক প্লিজ। গানের তালে আনিকা একাই নেচে যায়। এদিকে আরশাদের দৃষ্টি তো কিছুটা দূরে জোরসোর হয়ে দাঁড়ানো ধৃতির দিকে। সে ভাবলেশহীনভাবে পুরো অনুষ্ঠান পর্যবেক্ষণ করছে। আরশাদ চেয়েছিল ধৃতির পানে। এদিকে ধৃতির দৃষ্টি পাটোয়ারি বাড়ির আড়ম্বরপূর্ণ আলোকসজ্জায়। আশরাফ পাটোয়ারি আরশাদের উদ্দেশ্যে বললেন, আনিকা কত সুন্দর নাচছে, তুমিও ওর সঙ্গ দাও। আরশাদ ধৃতির থেকে চোখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলল, আমি ডান্স করতে ইন্টারেস্টেড নই। আনিকা এতে কিছুটা অপমানিত বোধ করল, কিন্তু কোনো কড়া প্রতিক্রিয়া দেখাল না,
গুলশেনারা বেগম পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, এসব নাচগান পরে অনেক করা যাবে। আমার দাদু ভাই কত ঝড় ঝাঁকি সামনে এলো, ওকে একটু সময় দাও তোমরা। তো যাই হোক, আপাতত আমরা এনগেজমেন্টের মূল আনুষ্ঠানিকতা শুরু করি, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। আশিকুর চৌধুরীও গুলশেনারা বেগমের সাথে সহমত প্রকাশ করে বলেন, একদম ঠিক বলেছেন আপনি। এখন আপাতত এনগেজমেন্টটা সেরে রাখা যাক, তারপর বাকি অনুষ্ঠানের জন্য তো সারাটা দিন পরে আছেই। গুলশেনারা বেগম আরশাদের কাছে এসে তার কানে ফিসফিস করে বলে, আশা করি তুমি কোনো সিন ক্রিয়েট করবে না দাদুভাই, কারণ তুমিও জানো আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিয়েটা হওয়া ঠিক কতটা দরকার। তুমি একজন খাঁটি বিজনেসম্যান, তাই আশা করি তোমার সিদ্ধান্তে আমি হতাশ হব না। সবার নজর তোমাদের এই এনগেজমেন্টকে ঘিরে, তাই তুমি সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্তটা নিও। এই নাও, তোমার হাতে এই ডায়মন্ড রিং ধরিয়ে দিয়ে গেলাম, এরপর বাকিটা তোমার উপর। আমি জানি তোমার উপর জোর করে কিছু চাপাতে চাইলে তুমি সেটা মানতে চাও না, তবে এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তুমি বিবেক দিয়ে চিন্তা করে সঠিক সিদ্ধান্তটাই নিও। বলেই তিনি দূরে সরে আসেন। আরশাদ তখনও গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না। গুলশেনারা বেগম এবার খানিকটা ভয় পেয়ে গেলেন, তাহলে কি তার পরিকল্পনা সফল হবে না? কিন্তু তাহলে যে সেটা তার এবং পাটোয়ারি এন্টারপ্রাইজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আরশাদকে দেখে মনে হচ্ছিল না সে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বরং তাকে দেখে মনে হচ্ছিল সে যেই সিদ্ধান্ত নিয়েছে মনে মনে সেই সিদ্ধান্তেই অটল আছে। কিন্তু সিদ্ধান্তটা ঠিক কি, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আরশাদ চোয়াল শক্ত করে সামনের দিকে এগোতে থাকে। তার ভাবভঙ্গি দেখে গুলশেনারা বেগম ভয় পেয়ে যান। তাহলে কি তার পরিকল্পনা ব্যর্থ হল? আরশাদ কি তাহলে এবার তার স্বভাবসুলভভাবেই ইচ্ছার বিরুদ্ধে হওয়া এই এনগেজমেন্টটা ভেঙে ফেলবে? তার বেশ ভয় জাগল মনে। গাম ছুটতে লাগল বেগালামহীনভাবে। তবে তাকে অবাক করে দিয়ে আরশাদ আনিকার সামনে গেল। অতঃপর আনিকাকে ইশারা করল হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আনিকা যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। খুশি মনে নিজের হাত বাড়িয়ে দিল আরশাদের দিকে। আরশাদ আর কোনো দিকে না তাকিয়ে আংটি পরিয়ে দিল আনিকার হাতে। আনিকা ভীষণ খুশি হল এতে করে। তার চোখ চকচক করে উঠল। অতঃপর অনিকাও একটি রিং বের করে পরিয়ে দিল আরশাদকে। ব্যাস, এখানেই সমাপ্ত ঘটে গেল তাদের আংটি বদল অনুষ্ঠানের। আংটি বদল মিটে যেতেই আরশাদ আর এক মুহূর্ত দাঁড়াল না সেই স্থানে। গটগট পায়ে হেঁটে রওনা দিল তার কক্ষের দিকে। আরশাদকে এভাবে শীতল আচরণ করতে দেখে যদিওবা গুলশেনারা বেগম খুব একটা খুশি হলেন না। তবে এনগেজমেন্টটা যে ঠিকভাবে সম্পন্ন হলো এতেই তিনি স্বস্তি খুঁজে পেলেন যেন। হাফ ছেড়ে বললেন, যাই হোক, এনগেজমেন্টটা তো ঠিকঠাক হলো, বাকিটা আমি ম্যানেজ করছি। এই ভাবনা থেকেই তিনি সম্মুখ পানে এসে বললেন, আসলে আমার দাদুভাই অনেক বেশি টায়ার্ড, তাই এভাবে চলে গেল। আপনারা কেউ কিছু মনে করবেন না। উপস্থিত কেউই যদিওবা বিষয়টাকে স্বাভাবিকভাবে নেননি, তবুও এটা নিয়ে খুব বেশি চাপানুতর হল না। সবাই যে যার মতো বিজনেস সংক্রান্ত আলাপে মগ্ন হলেন। এদিকে নিজের হাতের অনামিকা আঙুলে শোভা পাওয়া আংটিটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, অবশেষে আমার উদ্দেশ্য পূরণের পথে। এরই মধ্যে মালিনী পাটোয়ারির নজর যায় ধৃতির দিকে। তিনি ধৃতির কাছে গিয়ে বলেন, ফুল, তুমি এখানে? ওহ, ভালো কথা। তুমি তো মনে হয় সকাল থেকে কিছু খাওনি। উফ, এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমার খোঁজও নিতে পারিনি। চলো, তোমায় খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ধৃতি বলে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আন্টি। আমি খেয়ে নেব। এদিকে আনিকা চারিদিকে দেখছিল। হঠাৎ করেই তার নজর যায় ধৃতির দিকে। সম্পূর্ণ অপরিচিত একটি মেয়েকে দেখে আনিকা এগিয়ে এসে বলে, এই মেয়েটাকে? মালিনী পাটোয়ারি বলতে চান। ও তো ফুল। কিন্তু মালিনী পাটোয়ারি নিজের কথা সম্পূর্ণ করতে পারেন না।
তার পূর্বেই গুলশেনারা বেগম এগিয়ে এসে বলেন, আরে ও তো আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে। তুমি হঠাৎ ওর খোঁজ নিতে যাচ্ছ কেন আনিকা? তুমি এদিকে এসো। আজ তোমার জীবনে কত স্পেশাল একটা দিন। এনজয় করো। এভাবে কাজের লোক ট্যাগ গায়ে লাগায় ধৃতির খানিকটা বিব্রত বোধ হয়। ধৃতি গভীর চিন্তায় মগ্ন নয়। ছোটবেলা থেকে তো বেশ সচ্ছল জীবনযাপনই করেছে সে। তার বাবার কাপড়ের দোকান ছিল। বাবার মৃত্যুর পর ধৃতির ভাই সেই কাপড়ের দোকানের ব্যবসার হাল ধরে অনন্য উচ্চতায় নিয়ে যায়, যার ফলে কখনো আর্থিকভাবে তাদের খারাপ অবস্থায় পড়তে হয়নি। কিন্তু আজ কিনা তাকে এভাবে অন্য একজনের বাড়িতে এসে কাজের লোকের তকমা সইতে হচ্ছে। ভাবনার ইতি টানল ধৃতি। নিজের উপরেই তার হাসি পেল। কাজের লোক না হলেও সে তো এখানে আশ্রিতই। আশ্রিত নিশ্চয়ই কোনো সম্মানজনক অবস্থা নয়। আজ শুধুমাত্র ভাগ্যের ফেরে তাকে এই দিন দেখতে হচ্ছে। ধৃতির চোখের কোণে জল। খুবই সুচতুরভাবে সেই জল মুছে ফেলল সে। আনিকা হঠাৎ বলে উঠল, ও যদি এই বাড়ির কাজের লোকই হয় তাহলে বাড়িতে যখন এত বড় অনুষ্ঠান হচ্ছে তখন ও এমনভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন? ওর কি কোনো দায়িত্ব নেই? ওকে কোনো কাজ করতে বলুন। এখানে এত গেস্ট আছে, তাদের মধ্যে ড্রিঙ্কসও তো সার্ভ করতে পারে। গুলশেনারা বেগম বলে, তাই তো। এই মেয়ে আনিকা কি বলল শুনলে না? ও কিন্তু এই বাড়ির হবু মালকিন, তাই ও যা বলছে তাই করো। যাও, গেস্টদের মাঝে ড্রিঙ্কস সার্ভ করো। ধৃতির ইচ্ছা করছিল বুক ফাটিয়ে চিৎকার করতে, কিন্তু সে তা করল না। চুপচাপ এগিয়ে এসে সবার মধ্যে ড্রিঙ্কস বিতরণ করতে লাগল। মালিনী পাটোয়ারির খুব খারাপ লাগল এই দৃশ্য দেখে, কিন্তু তারও যে হাত পা বাঁধা, তাই চুপচাপই রইলেন। আশরাফ পাটোয়ারি এই দৃশ্য দেখে যেন সতী পেলেন। মনে মনে বললেন, আরশাদের খুব আদিক্ষেতা ছিল না এই মেয়েকে নিয়ে। একদম ঠিক হয়েছে, এবার বুঝুক মজা। ধৃতি এসব কাজে একদমই পটু ছিল না, তাই তো অসাবধানবশত হঠাৎ করেই হোঁচট খেয়ে তার হাত থেকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস পড়ে গেল। এতে করে গুলশেনারা বেগম বলে উঠলেন, হায় হায় রে, এই মেয়ে তো দেখছি একটা সামান্য কাজও করতে পারে না। কত দামি দামি গ্লাসগুলো ভেঙে দিল। আনিকা রেগে বলল, এই মেয়ে, কি করলে এটা? ভাঙা গ্লাসগুলো পরিষ্কার করো। কারো পায়ে লাগলেই আর রক্ষে থাকবে না। ধৃতি ছলছল নয়নে ফ্লোরে বসে ভাঙা গ্লাসগুলো তুলতে লাগল। হঠাৎ করেই খেয়াল করল তার সামনে কেউ এসে দাঁড়ানো, যার পা দৃশ্যমান হচ্ছে তার আখি যুগলে। সেই আগন্তুক বিদ্রূপের স্বরে বলে উঠল, বাড়িতে এত বড় অনুষ্ঠান অথচ বাড়ির বড় ছেলেকেই কেউ জানালে না। ইটস নট ফেয়ার। ধৃতি পুরোপুরি হতবাক হয়ে গেল কণ্ঠস্বরটা শুনে। এই যে তার সেই চেনা কণ্ঠস্বর, যেই কণ্ঠস্বরটা এক রাতেই ধ্বংস করে দিয়েছে তার ফুলের মতো সাজানো জীবন। ভয়ে তার গলা শুকিয়ে গেল। মনে নানান আশঙ্কা নিয়ে কাঁপা কাঁপা শরীরে উপরের দিকে তাকাতেই বড় একটা ধাক্কা খেল। অস্ফুটস্বরে বলে উঠল, আরহাম শান্ত। ধৃতি যখন হতবাক ও ভীত চোখে আরহাম শান্তর দিকে তাকিয়েছিল তখন আরহাম তার দিকে ফিরেও তাকাচ্ছিল না, বরং ধৃতিকে চেনে না এমন ভাব করে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, বিনা দাওয়াতে চলে এলাম নিজের ছোট ভাইয়ের নতুন জীবনের সাক্ষী হতে। গুলশেনারা বেগম ক্ষেপে উঠে বললেন, তুমি কোনো সাহসে এই বাড়িতে পা রেখেছ? আশরাফ, তুমি যদি এসবের পেছনে থাকো তাহলে কিন্তু ভালো হবে না। কি ভেবেছটা কি তুমি? এক্ষুনি বের করে দিতে বলো ওকে, না হলে কিন্তু আমি ছাড়ব না। আশরাফ মনে মনে বলে, একদিন আমার ছেলে ঠিকই এই বাড়িতে পূর্ণ অধিকার নিয়ে আসবে। আমি সেদিনেরই অপেক্ষায় আছি। কিন্তু আপাতত যদি পরিস্থিতি সামলাতে হয় তাহলে আমায় একটু কঠোর হতেই হবে। এই মনোভাব নিয়ে সে এগিয়ে এসে আরহামকে উদ্দেশ্য করে বেশ শান্তভাবে বলে, আরহাম, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আজকের দিনে কোনো অশান্তি হোক। আরহাম নিজের বাবার অনুরোধকে পুরোপুরি উপেক্ষা করে বলে, আজ আমাকে কেউ এখান থেকে দূর করতে পারবে না।
আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি তা পূরণ করেই ছাড়ব, বলেই সে সামনে এগোয়। আশিকুর চৌধুরী ও আনিকা দুজনেই অবাক চোখে তাকিয়ে। আরহাম শান্ত সবার উদ্দেশ্যে বলে, আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন না, আর না চেনাটাই স্বাভাবিক, কারণ আমায় পরিচয় এতদিন কাউকে দেয়া হয়নি। নিজের পিতৃপরিচয়, বংশপরিচয় থাকতেও সমাজে এতগুলো দিন আমার সেই পরিচয় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের সবাইকে আমার পরিচয় দেব, আর সব প্রমাণ সহ, যার পর আর কেউ আমার অস্তিত্ব অস্বীকার করতে পারবে না। গুলশেনারা বেগমের শরীরে ঘাম ছুটে যায়। এতদিন ধরে যেই সত্যগুলো তিনি সমাজের চোখে লুকিয়ে রেখেছিলেন, নিজের বংশ, আভিজাত্যের অহংকারে যেই সত্য তিনি চাপা দিয়ে রেখেছিলেন, আজ তা সবার সামনে আসার দ্বারপ্রান্তে। আজ যদি এমনটা হয় তাহলে এতদিন ধরে তার তিল তিল করে গড়ে তোলা সব সম্মান ধুলোয় মিশে আছে। এটা তিনি কিছুতেই হতে দেবেন না। তাই তো আশরাফ পাটোয়ারিকে হুমকি দিয়ে বলেন, ওই ছেলেকে থামাও বলছি, না হলে কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমার পরিবারের সম্মান ও গৌরবের উপর কোনো আঘাত আমি সহ্য করব না। আশরাফ পাটোয়ারি অসহায় হয়ে আরহাম শান্তর সামনে গিয়ে হাতজোড় করে বলেন, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ থেমে যাও। এটা সঠিক সময় নয়। অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে চোখের জল মুছছেন মালিনী পাটোয়ারি। বিবাহিত জীবনের সুখের দেখা তিনি এমনিও পাননি। এক ধনাঢ্য বনেদি পরিবারের মেয়ে হয়ে জন্ম নেওয়ায় শৈশব, কৈশোর যতটা আনন্দের ছিল, তারুণ্য ও যৌবন ছিল ততটাই কষ্টের। যদিও তার সারাটা জীবন কেটেছে আভিজাত্য ও সচ্ছলতায়, কিন্তু টাকাই কি সব সুখ এনে দেয়, যদি সম্পর্কগুলোই থাকে এলোমেলো। এদিকে অদম্য আরহাম শান্ত সবার সামনে বলতে শুরু করে, আমি আরহাম শান্ত, বিজনেস ওয়ার্ল্ডে এই নামেই পরিচিত আমি। তবে আমার অন্য একটা নাম আছে, যেটা আমার পরিচয় বহন করে। আর সেই নামটা হলো আরহাম পাটোয়ারি শান্ত। নামটা শুনে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই আমার আসল নাম। গুলশেনারা বেগম উত্তেজিত হয়ে বলেন, ওখানেই থেমে যাও। সামনে আর একটা শব্দও বলবে না। কে শোনে কার কথা? আরহাম শান্ত নিজের মতো করে বলতে থাকে, আমি এই পাটোয়ারি পরিবারের বড় ছেলে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। তবে আমি মালিনী পাটোয়ারির সন্তান নই। আমার মা হলেন আশরাফ পাটোয়ারির প্রথম স্ত্রী নয়না পাটোয়ারি, যিনি ছিলেন এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ রমণী। বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করার সময় আমার মায়ের সাথে আশরাফ পাটোয়ারির সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে ভালোবাসেন এবং একসাথে সংসার করতে চান। কিন্তু ধন সম্পত্তি ও বংশমর্যাদার দম্ভে অন্ধ গুলশেনারা বেগম কখনো এটা মানতে চাননি যে তার একমাত্র পুত্রের স্ত্রী একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হবেন। তাই তিনি তাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান। আমার নানু নানা এবং মাকে হুমকি ধমকি দিতে থাকেন। কিন্তু নিজের ছেলেকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করেননি এই মহিলা। এরপর তো তিনি এমন কিছু করেন যা আমি বলতেও পারছি না এই মুহূর্তে। তবে তার এসব কার্যক্রমে কোনো লাভ হয় না। আশরাফ পাটোয়ারি ঠিকই আমার মাকে গোপনে বিয়ে করে সংসার পাতেন। কিন্তু এই সত্য গুলশেনারা বেগমের কাছে প্রকাশিত হতেও বেশি সময় লাগে না। এসব জানার পর দাম্ভিক মহিলা আরও বেশি ক্ষেপে ওঠেন। তিনি আশরাফ পাটোয়ারিকে ডেকে ধমকি দেন যে তিনি যদি আমার মাকে ত্যাগ না করেন তাহলে ভালো হবে না। তিনি সরাসরি বলে দেন, আশরাফ পাটোয়ারিকে আমার মা নয়নাকে ত্যাগ করে ওনার পছন্দমতো মেয়েকে বিয়ে করতে হবে। না হলে উনি ওনার ছেলে আশরাফ পাটোয়ারিকে নিজের সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করবেন। আশরাফ পাটোয়ারি যতই আমার মাকে ভালোবাসার কথা বলুক না কেন, সেই ভালোবাসা কখনো সম্পদের প্রতি ভালোবাসার থেকে বেশি ছিল না। আর তাই তো নিজের মায়ের এহেন কথা শোনার পর তিনি দুবারও ভাবেননি আমার মাকে ত্যাগ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা। বরং যখনই গুলশেনারা বেগম ওনাকে এই হুমকি দেন, তিনি সাথে সাথেই আমার মাকে ছেড়ে দিয়ে চলে যান। আমার মা সেদিন প্রথম জানতে পেরেছিল যে আমি তার পেটে আছি। প্রথমবার মাতৃত্বের স্বাদ অন্বেষণের খুশি উপভোগ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু সেই খুশির সংবাদ শোনার আগেই ওই পাষণ্ড লোকটা আমার মাকে স্পষ্ট করে জানিয়ে দেন,
নিজের মায়ের শর্তমতো এবার তিনি তার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবেন। আমার মা ওনার পা ধরে অনেক অনুরোধ করে, কিন্তু ওনার চোখে তখন ছিল সম্পত্তির লোভ, যা ঠুনকো ভালোবাসার কাছে কিছুই ছিল না। তাই তিনি এরপর আমার মাকে ছেড়ে নিজের মায়ের পছন্দমতো মেয়ে মালিনী পাটোয়ারিকে বিয়ে করে নেন। যদিও খাতায় কলমে আমার মায়ের সাথে ওনার ডিভোর্স হয়নি, কিন্তু উনি একটিবার আমার মায়ের খোঁজ নেননি। কারণ তার মধ্যে ভয় ছিল যদি এতে করে গুলশেনারা বেগম তাকে তার সম্পত্তি থেকে বিতাড়িত করেন। এরই মধ্যে আমার মা কঠিন জীবনসংগ্রাম চালিয়ে যায় একা একা। সামাজিক ও পারিপার্শ্বিক সব প্রতিকূলতা মোকাবেলা করে আমায় জন্ম দেন। একা হাতে একজন সিঙ্গেল মাদার হয়ে আমার খেয়াল রাখতে থাকেন। ধীরে ধীরে মায়ের সাহচর্যে বড় হতে থাকি আমি, এবং তার সব কষ্টও অনুধাবন করতে পারি। ওদিকে আশরাফ পাটোয়ারির দ্বিতীয় স্ত্রী মালিনী পাটোয়ারির ঘরেও ততদিনে তাদের সন্তান মানে আরশাদের আগমন ঘটে। এরপর গুলশেনারা বেগম যখন আরশাদকে অতিরিক্ত আদর ও তার প্রতি অতিরিক্ত খেয়াল রাখেন, তখন আশরাফ পাটোয়ারির মনে শঙ্কা জন্ম নেন। যেই সম্পদের লোভে তিনি আমার মাকে ত্যাগ করেছিলেন, তার কাছে মনে হয় সেই সম্পদের কানাকড়িও তিনি ভোগ করতে পারবেন না। কারণ ততদিন পর্যন্ত পাটোয়ারি এন্টারপ্রাইজের দখল ছিল গুলশেনারা বেগমের কাছে, এবং তার পরবর্তী অংশীদার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন আরশাদকে, যা আশরাফ পাটোয়ারির মনে শঙ্কা সৃষ্টি করে। এবং তিনি তখন এই দোটানা থেকে আবার আমার মায়ের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। আমার মা অতিরিক্ত হাড়ভাঙা, খাটুনি ও পরিশ্রম সাথে অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ততদিনে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলো গুনছিল। বলতে বলতেই আরহামের চোখে জল চলে আসে। এদিকে মালিনী পাটোয়ারিও চূড়ান্ত পর্যায়ের হতবাক। তাহলে কি তিনি এতদিন শুধুই নয়না নামক শেরমণিকে ভুল বুঝে সবসময় তাকে অভিশাপ দিয়ে গেল? অথচ তার জীবনের কঠিন সময়গুলোর জন্য নয়নাকে দোষ দিলেও আজ সে বুঝতে পারছে পরোক্ষভাবে তিনিই নয়নার জীবন নষ্ট করেছেন। আরহাম একটু থেমে সবাইকে পর্যবেক্ষণ করে, অতঃপর দীর্ঘ শ্বাস ফেলে আবারও বলে, আশরাফ পাটোয়ারি যেদিন আমার মায়ের খোঁজ নেওয়ার জন্য এসেছিলেন সেদিন বড্ড দেরি হয়ে গেছিল। কারণ আমার মা যখন টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে জীবনের কঠিন সময় পার করছিল, তখন ওনার খোঁজ কেউ নেননি। টাকার অভাবে আমার মায়ের ভালো চিকিৎসাও হয়নি। সেই সময় আমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি নিজের চোখের সামনে আমার মাকে তোড়পাতে তোড়পাতে মরতে দেখেছিলাম। আর যখন আমার মা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার জানাজার ব্যবস্থা করা হচ্ছিল, তখনই আশরাফ পাটোয়ারি আসেন দয়া দেখাতে। আমার মায়ের মৃত্যুর খবর ওনাকে কতটা ব্যথিত করেছিল আমি বুঝতে পারিনি। কিন্তু উনি সেই মুহূর্তে আমার উপর পিতৃত্বের দাবি নিয়ে হাজির হন। আমার মামা মামিরাও আমার দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিল, তাই আমাকেও ওনার হাতে তুলে দেন। আমি মোটেও সেই সময় এক অচেনা মানুষ, যে জন্মের পর থেকে আমার খোঁজ নেইনি, তার সাথে যেতে চাইনি। কিন্তু বাধ্য হয়ে আমাকে তার সাথেই যেতে হয়। যদিও বা আমার নানু আমাকে নিজের সাথে রাখতে চেয়েছিলেন, কিন্তু তার হাত পাও বাঁধা ছিল। কারণ সেও যে আমার মামাদের উপর নির্ভরশীল। এরপর আশরাফ পাটোয়ারি আমাকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে উনি আরেকজন বিদেশিনী মহিলাকে বিয়ে করেন। আমার প্রতি ওনার যা দায়িত্ব কর্তব্য ছিল ততটুকু ঠিকঠাকভাবে পালন করেছেন ঠিকই, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু এর পেছনে যে ওনার নিজেরও কিছু স্বার্থ ছিল বা এখনও আছে, তাও অস্বীকার করার মতো নয়। এভাবেই 18টা বছর উনি আমার সাথে এবং ওনার বিদেশিনী স্ত্রীর সাথে আমেরিকায় কাটিয়েছেন। এরপর একদিন ওনার স্ত্রীর সাথে ওনার ডিভোর্স হল। আমেরিকার আইন অনুযায়ী আশরাফ পাটোয়ারিকে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হল তার স্ত্রীকে। এমনিতেও ওনার ব্যবসা লসে চলছিল, তার উপর এভাবে অর্ধেক সম্পত্তি হারানোয় তিনি উদ্ভ্রান্তের মতো হয়ে গেলেন। এই সময় তার হাতে আর কোনো উপায় ছিল না। তাই তিনি তার অবশিষ্ট সম্পত্তির দায়িত্ব আমায় দিয়ে ফিরে পেলেন এই দেশে। আবারও নিজের মায়ের কাছে আশ্রয় চাইলেন। তারপর থেকে উনি এই দেশেই আছেন। আমার চোখে উনি কখনো একজন আদর্শ পিতা ছিলেন না, আজও নন। সবসময় উনি নিজের স্বার্থের কথাই ভেবে গেছেন, আজও তাই ভাবেন। মাঝখান থেকে আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল।
বলেই আরহাম শান্ত সবার সামনে আশরাফ পাটোয়ারির সাথে তার মা নয়নার বিয়ের প্রমাণস্বরূপ কিছু ছবি এবং কাবিননামা দেখায়। তার নিজের বার্থ সার্টিফিকেট দেখায়, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। আরহাম সবার সামনে প্রায় সব কথা তুলে ধরলেও লুকিয়ে গেল কিছু তিক্ত সত্য। লুকিয়ে গেল আমেরিকায় কাটানো সেই নিষ্ঠুরতম দিনগুলো, যখন আশরাফ পাটোয়ারি আমেরিকায় বহুনারী আসক্ত হয়ে জীবন পার করেছে। আরহামের উপরেও ছোট থেকে কোনো খেয়াল রাখেনি, যার ফলস্বরূপ আমেরিকান বাস্তবতায় বড় হওয়া আরহাম কিশোর বয়স থেকেই মদ, জুয়া আর নারীর নেশায় মত্ত হয়ে যায়। তাকে সঠিক পথে ফেরানোর জন্য কেউ ছিল না। আরহাম মনে করে সেই দিনটা যেদিন সে প্রথমবার ড্রিঙ্ক করে বাসায় এসেছিল এবং আশরাফ পাটোয়ারির মুখোমুখি হয়েছিল। সেদিন আশরাফ পাটোয়ারি তাকে বকাবকি করেনি, তাকে একটিবারও বলেনি এটা ভালো কাজ নয়, বরং তার পিঠ চাপড়ে বলেছিল, এনজয় ইউর লাইফ। এমনকি আরহাম যখন নারীর সঙ্গে মিশে যাচ্ছিল সেই সময়ও আশরাফ পাটোয়ারি এসব জেনে চুপ ছিলেন। আরহামকে বলেছিলেন, এটা তো তোমার এইসব করারই বয়স, যা ইচ্ছা হয় করো, যখন যা টাকা লাগবে আমায় বলবে। তারপর সেই টাকা দিয়ে মদ খাবে, জুয়া খাবে, মেয়ে নিয়ে ঘুরবে, সবটাই তোমার ইচ্ছা অনুযায়ী। এভাবেই ধীরে ধীরে আরহাম একসময় অন্ধকার জগতে প্রবেশ করে। মদ জুয়ার নেশায় বুঁদ নয়, নারীদেহে মত্ত হয়। তবে একসময় তার এই জীবন বদলাতে আগমন ঘটে একজনের, যে তার জীবনে পরশপাথরের মতো ছিল। কিন্তু অদৃষ্টের খেয়াল সেই পরশপাথরকেও হারিয়ে ফেলে আরহাম। তারপর হয়ে ওঠে এক অদম্য, অমানুষ, বিশৃঙ্খল পুরুষ, যেই পরিণতি তাকে নিয়ে যায় পাপ পুণ্যের ঊর্ধ্বে। ন্যায় অন্যায় সব ভুলে সে যুক্ত হয় পাপের নিকৃষ্ট জগতে। এসব কথা আরহাম আজ আর তুলে ধরে না। নিজের এই গোপন কথাগুলো সে গোপনই রাখে। এদিকে গুলশেনারা বেগম এগিয়ে এসে আরহামের হাত থেকে সমস্ত কাগজপত্র কেড়ে নিয়ে সেসব ছিঁড়ে টুকরো টুকরো করে বলেন, মিথ্যে, মিথ্যে, এইসব কিছু মিথ্যে। এই ছেলে মিথ্যে বলছে। আপনারা কেউ এর কথায় বিশ্বাস করবেন না। আমার আরশাদ দাদুভাই এই পরিবারের একমাত্র বংশধর। এ কেউ নয়। এই ছেলেটা টাকার লোভে এসব বানোয়াট কথা বলছে। এই ছেলে, তোমার কত টাকা লাগবে বলো? টাকার জন্যই তো তুমি এসব করছো, তাই না? তোমার যত টাকা লাগবে সেই টাকা আমি দেব, কিন্তু তুমি এসব নাটক করা বন্ধ করো। আমার পরিবারের উপর এসব কালি ছিটানো বন্ধ করো। মালিনী পাটোয়ারি এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারেন না, এগিয়ে এসে বলেন, অনেক হয়েছে আম্মা, এবার আপনি থামুন। জীবনে তো অনেক পাপ করেছেন, শেষ বয়সে এসে অন্তত পাপের বোঝা কমানোর চেষ্টা করুন। গুলশেনারা বেগম গর্জে উঠে বলেন, মালিনী, আজ আর আপনার এই চোখ রাঙানিতে আমি চুপ হব না আম্মা। সারাটা জীবন আপনি আমার সাথে অনেক অন্যায় করেছেন, আপনার দাম্ভিকতা, অহংকার, বংশমর্যাদা এসবের জন্য কম ভোগান্তি পোহাতে হয়নি আমায়। সারাটা জীবন আমি স্বামীসুখ পাইনি। এতদিন তাও চুপ ছিলাম, কারণ ভেবেছিলাম আমি একাই বোধহয় এসবের ভুক্তভোগী। কিন্তু এখন তো দেখছি আমি একা নই। আরও একটা নিরপরাধ মেয়ে আপনার এই দম্ভের শিকার, যাকে আমি সারাটা জীবন ভুল বুঝেছি। তুমি এই ছেলের কথা বিশ্বাস করো না মালিনী, এ সব মিথ্যা বলছে। মালিনী আশরাফের সামনে গিয়ে বললেন, শুনলেন তো আপনার মায়ের কথা, এবার আপনি কিছু বলুন। কোনোটা সত্য কোনোটা মিথ্যা সেটা বলুন সবাইকে। সারাটা জীবন তো আমার প্রতি, নয়নার প্রতি অনেক অন্যায় করলেন। এখন অন্তত নিজের সন্তানদের প্রতি সে কি অন্যায় করবেন না? না হলে যে আপনার খাটিয়া বহন করার জন্যও কাউকে পাবেন না। আজ অন্তত সবার সামনে নিজের সন্তানকে স্বীকৃতি দিন। আশরাফ পাটোয়ারি করুণ চোখে আরহামের দিকে তাকায়। আরহাম শক্ত মুখে তাকিয়েছিল তার পানেই। চোখ ঘুরিয়ে গুলশেনারা বেগমের দিকে তাকাতেই তিনি দেখতে পেলেন গুলশেনারা বেগম তাকে ইশারা করে বলছে সত্যটা গোপন রাখতে। কিন্তু আশরাফ পাটোয়ারি আজ তার মনের কথা শুনলেন। চোখ বন্ধ করে, বুকে সাহস সঞ্চার করে সবার উদ্দেশ্যে বললেন, আরহাম শান্ত আমার এবং আমার প্রথম স্ত্রী নয়নার বৈধ সন্তান।
আশরাফ পাটোয়ারির এই একটা কথাতেই যেন নড়ে গেল পুরো পাটোয়ারি পরিবারের ভিত। গুলশেনারা বেগমের এতদিনের জমানো সম্মান ধুলোয় মিশে গেল। এদিকে এক কোণে দাঁড়িয়ে এইসব দৃশ্যের নীরব সাক্ষী হল ধৃতি। অস্ফুটস্বরে বলল, এই লোকটা তাহলে এই বাড়িরই ছেলে। যদি এমন হয় তাহলে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। এরই মধ্যে আরশাদ এত চেঁচামেচির আওয়াজ শুনে নিজের ঘর থেকে বের হয়ে নিচে আসে। এখানে আরহামকে দেখামাত্রই সে ক্ষেপে ওঠে। তেরে এসে আরহামের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো এই বাড়িতে পা রাখার? আরহাম আরশাদের থেকে তার কলার ছাড়িয়ে নিয়ে বলল, আমার সাহসের কিছুই এখনো তুই দেখিসনি। যদি আমি আমার পরিপূর্ণ সাহস দেখাতে শুরু করি তাহলে এই পাটোয়ারি বাড়ি আর পাটোয়ারি এন্টারপ্রাইজ পুরোপুরি ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে। গুলশেনারা বেগম চিৎকার করে বলেন, এই আপদটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও দাদুভাই। ও আমাদের বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে ওকে। আরহাম শান্ত বেশ অহম ভাব নিয়ে বলল, কাউকে আমায় এখান থেকে বের করে দিতে হবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আমার এই যাওয়া শেষ যাওয়া নয়। আমি আবারও এখানে ফিরব। নিজের পরিপূর্ণ অধিকারের সাথেই ফিরব। বলেই আরহাম ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। ধৃতির সাথে তার চোখাচোখি হয়। ধৃতি প্রবল ঘৃণার সাথে চোখ সরিয়ে নেয়। আরহাম একটা রহস্যময় হাসি দিয়ে চলে যায়। ধৃতি আরহামের যাওয়ার পানে তাকায় ক্রোধিত চোখে, এই লোকটা তার জীবন পুরোপুরি নষ্ট করে দিয়েছে। অথচ তার চোখে অনুশোচনার লেশমাত্র নেই। ধৃতির কাছে এই মুহূর্তে আরহামকে দুনিয়ার সবথেকে জঘন্য মানুষ মনে হল। ধৃতি চোখ ফিরিয়ে নিয়ে বলল, এই লোকটা আমার জীবন পুরো নষ্ট করে দিয়েছে। ওনার জন্য আমি আজ আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। এই কোপটা আমার জীবনে অন্ধকার নিয়ে এসেছে। আমি জীবনে আর দ্বিতীয়বার ওনার ছায়াও মারাতে চাই না। তার জন্য যদি আমার এই বাড়ি ছেড়ে যেতে হয় তো আমি সেটাও করতে রাজি আছি। বলেই ধৃতি একটা দীর্ঘশ্বাস বলে। এদিকে আরশাদ উপস্থিত সবার উদ্দেশ্যে বলে, আশা করি আপনাদের যা ড্রামা দেখার তা দেখা হয়ে গেছে। তাহলে এখন আপনারা আসতে পারেন। আরশাদের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে উপস্থিত সবাই এক এক করে চলে যেতে থাকে। সবাই চলে যাবার পর আশিকুর চৌধুরী বলে উঠলেন, আজ যা কিছু হয়ে গেল তারপর তো আপনাদের সাথে আত্মীয়তা করব কিনা এই সিদ্ধান্ত আমার পুনর্বিবেচনা করতে হবে। আফটার অল, সোসাইটিতে আমাদের একটা রেসপেক্ট আছে। আর আজ যা হলো তাতে মনে হয় না আপনারা আর সম্মান বলে কিছু অবশিষ্ট আছে। গুলশেনারা বেগম বুকে হাত দিয়ে ঢলে পড়েন আরশাদের উপর। আরশাদ নিজের দাদিকে সামলে নেয়। গুলশেনারা বেগম বিড়বিড় করে বলেন, এটা কি হলো দাদু ভাই? আমার এত দিন ধরে জমানো সম্মান, প্রতিপত্তি, মর্যাদা এক মুহূর্তে ধ্বংস করে দিল ওই ছেলে। আমি এটা মেনে নিতে পারছি না। তুমি শান্ত হও দাদি, কিচ্ছু খারাপ হয়নি। এরই মধ্যে আনিকা এগিয়ে এসে নিজের বাবার কথায় প্রতিবাদ করে বলে, বিয়ে যদি আমায় করতেই হয় তাহলে আমি শুধু আরশাদকেই করব, না হলে আর কাউকে নয়। আশিকুর চৌধুরী ক্রোধিত স্বরে বলেন, এত কিছুর পরেও তুমি এই কথা বলছ? হ্যাঁ, বলছি। কারণ আমার কাছে এসব সো কল্ড সোশ্যাল রেসপেক্টের থেকে আমার ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশিকুর চৌধুরী আর কিছু বলতে পারেন না। স্তিমিত স্বরে বলেন, দেখো, যা ভালো মনে করো। ছোটবেলা থেকে তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি, এবারও তার ব্যর্থ ঘটবে না। আরশাদ হঠাৎ করে ক্রোধিত দৃষ্টিতে নিজের বাবা আশরাফ পাটোয়ারির দিকে তাকায়। অতঃপর প্রবল ঘৃণা নিয়ে বলে ওঠে, এটাই তো চেয়েছিলেন আপনি, তাই না? এই জন্যই নিজের প্রথম পক্ষের ছেলেকে ডেকে এসব ড্রামা করলেন। আশরাফ পাটোয়ারি জবাবে বলেন, এসব তুমি কি বলছো আরশাদ? আমি মোটেও এমন কিছু চাইনি। গুলশেনারা বেগম গুটি গুটি পায়ে লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে সবার সামনে ঠাস করে থাপ্পড় মারেন আশরাফ পাটোয়ারিকে। অতঃপর বলেন, চুপ। আর একটাও মিথ্যা কথা না। তোমার জন্য অনেক ভুগেছি আমি আর না।
তোমাকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, তুমি সেটারও মর্যাদা রক্ষা করতে পারোনি। এবার আমি তোমাকে আর কোনো দ্বিতীয় সুযোগ দেব না। এবার তুমি ভালোই ভালোই এই বাড়ি থেকে বের হয়ে যাও, আর নয়তো ঘাড় ধরে বের করে দেব। আশরাফ পাটোয়ারি হতবাক স্বরে বলে ওঠেন, আম্মা, এসব কি বলছেন আপনি? আমি আপনার ছেলে হই। আপনি আমাকে বাড়ি থেকে বের হতে বলছেন? গুলশেনারা বেগমের কঠোর মনোভাবের কোনো পরিবর্তন হয় না। আরশাদও নিজের দাদির সাথে তালে তাল মিলিয়ে বলেন, দাদি যা বলছে তাই করুন মিস্টার আশরাফ। বের হয়ে যান এই বাড়ি থেকে। আপনি এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি এই বাড়ির ছেলে। আমাকে এখান থেকে এভাবে বের করতে পারো না তোমরা। গুলশেনারা বেগম ক্রোধিত স্বরে বলেন, আমি কি পারি আর কি পারি না, সেই সম্পর্কে মনে হয় তোমার কোনো ধারণা নেই। ভালো চাইলে এক্ষুনি বের হও। অবস্থা বেগতিক দেখে আশরাফ পাটোয়ারি নিজের স্ত্রী মালিনী পাটোয়ারির কাছে গিয়ে অনুনয়ের স্বরে বলেন, তুমি অন্তত কিছু বলো। আমি কি বলবো? আপনি কি আমার কিছু বলার মতো মুখ রেখেছেন? আমার প্রতি যা করেছেন তার জন্য যদিওবা আপনাকে ক্ষমা করি, কিন্তু আপনি নয়নার সাথে যা করেছেন তার জন্য আপনাকে আমি ক্ষমা করব না। আপনার চরিত্র যে এত খারাপ তা আজ আমি প্রথম জানলাম। আপনাকে নিজের স্বামী ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ছি, মানুষ এত নিচু মানসিকতার হয়। আশরাফ পাটোয়ারি বুঝতে পারেন এ যাত্রায় তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তার থেকে ভালো মান সম্মান হাতে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যাওয়া। তাই তিনি নিজের ঘরের দিকে পা বাড়ালেন। অতঃপর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসে সবার উদ্দেশ্যে বললেন, আমি তাহলে চলে যাচ্ছি চিরতরে। তবে একসময় তোমরা ঠিকই পস্তাবে এর জন্য। কেউ ফিরেও তাকায় না আশরাফ পাটোয়ারির দিকে। তিনি মলিন মুখে অসহায়ের মতো বাড়ি থেকে বের হয়ে যান। রাত তখন আরও গভীর হয়ে ভয়াবহ আঁধার নেমেছে। ধৃতি প্রস্তুত এক নতুন যাত্রা শুরুর জন্য। কিছুদিন আগে এরকমই এক রাতে অজানা গন্তব্যে পা বাড়িয়েছিল সে। আজ আবারও ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটতে চলেছে। সেদিন রাতে ধৃতি যখন নিজের বাড়ি থেকে বেরিয়েছিল তখন সে জানত না তার ভবিষ্যৎ কি হবে, কোথায় আশ্রয় পাবে। আজকের পরিস্থিতিও অনেকটা একই রকম। তবে যেতে যে তাকে হবেই। কারণ আরহাম শান্ত নামক এই অশুভ ছায়া আবার তার জীবনে পড়ুক, এটা সে চায় না। এটা রোধ করার জন্য যা করতে হয় সে করবে। তাই তো কাউকে কিছু না বলে চুপচাপ পাটোয়ারি বাড়ি থেকে বের হয়ে গেল ধৃতি। আশরাফ পাটোয়ারির বাড়ি ত্যাগের পর মালিনী পাটোয়ারি ঘরের দুয়ার এঁটে বসে আছেন। যতই হোক, স্বামী তো, তাই মুখে যাই বলুক তার জন্য একটু হলেও টান থাকবে। তাই অনেকটা নির্বিঘ্নেই বের হতে পারল ধৃতি। কারণ মালিনী পাটোয়ারি ছাড়া এ বাড়িতে তার খোঁজ নেয়ার মতো আর কেউ নেই। পাটোয়ারি বাড়ি থেকে বের হয়ে কিছুদূর আসার পর ধৃতি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। একটা ছায়ামূর্তিকে লুকিয়ে একটা গলিতে ঢুকতে লাগল। এখানে ধৃতির অবাক হবার মূল কারণ তার যতদূর মনে হচ্ছে এই ছায়ামূর্তিটাও পাটোয়ারি বাড়ি থেকেই বের হয়েছে। ধৃতির কাছে বিষয়টা সন্দেহজনক লাগে। তাই সে ছায়ামূর্তিকে চুপচাপ অনুসরণ করতে থাকে। কিছুদূর যাওয়ার পর ধৃতি আবারও তার জীবনের সবথেকে ঘৃণ্য ব্যক্তিটির মুখোমুখি হয়। আরহাম শান্ত। এই নামটা যেন তার পিছুই ছাড়ছে না। গলির একদম শেষ মাথায় দাঁড়িয়ে সেই অদ্ভুত ছায়ামূর্তির সাথে কথা বলছে আরহাম শান্ত। আরহাম শান্তর সামনে দাঁড়ানো ব্যক্তিটির পুরো মুখ আবৃত হুডি ও মাস্ক দ্বারা। তাই ধৃতি তাকে চিনতে পারছিল না। সে লুকিয়ে তাদের কথোপকথন শুনতে থাকে। হঠাৎ তার কানে আরহামের কিছু কথা আসে। আরহাম বলছিল, তুমি একদম সঠিক পথেই আগাচ্ছ। এভাবে চলতে থাকলে আমি ওই আরশাদ পাটোয়ারির সর্বনাশ ডেকে আনতে পারব এবং আমার উদ্দেশ্য সফল হবে। ধৃতি অবাক স্বরে বলে, তার মানে এনারা আরশাদ সাহেবের ক্ষতি করার পরিকল্পনা করছেন? আরহাম আরও বলে, তুমি যেভাবে আরশাদের আপন সেজে ওর পিঠে ছুরি মারার প্ল্যান করছো তা অবশ্যই কাজে দেব। এভাবেই ওর বিশ্বাস জিতে নাও। তারপরই তো মোক্ষম চালটা দেব।
দুনিয়া থেকে ওই আরশাদকে একদম সরিয়ে দেব, মেরে ফেলব ওকে। ধৃতি আরহামের কথা শুনে বলে, কে এই অদ্ভুত ছায়ামূর্তি যে আরশাদ সাহেবকে পিছন থেকে ছুরি মারতে চাইছে? আমাকে জানতেই হবে। আরশাদ সাহেব আমার অনেক উপকার করেছেন, ওনার কোনো ক্ষতি আমি অন্তত হতে দেব না। এরই মধ্যে ছায়ামূর্তি তার মাস্ক খুলে, যার ফলে তার মুখ দৃশ্যমান হয় ধৃতির সামনে। ধৃতি হতবাক স্বরে বলে ওঠে, তার মানে ইনিই আরশাদ সাহেবের ক্ষতি করতে চাইছেন? আমাকে আরশাদ সাহেবকে সবটা জানাতেই হবে যে ওনাকে মেরে ফেলার চক্রান্ত করছে ওনারই আপনজন। আরশাদ অস্থির চিত্তে নিজের কক্ষে পায়চারি করে চলেছে। তার কেন জানি বারবার মনে হচ্ছে কিচ্ছু ঠিক হচ্ছে না, কোথাও না কোথাও একটা বড় গণ্ডগোল হচ্ছে। এরই মধ্যে হঠাৎ তার দরজায় কেউ নক করে। আরশাদ দরজা খুলতেই নিজের দাদি গুলশেনারা বেগমকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর বলে, দাদি তুমি? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল দাদু ভাই। কিন্তু তার আগে চলো ব্রেকফাস্ট করে নাও। কাল রাতে তো তুমি কিছু খেলে না। এভাবে বেশিক্ষণ না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পর ফ্রেশ হয়ে আসছি। গুলশেনারা বেগম চলে যেতেই আরশাদ গম্ভীর চোখে তার যাওয়ার পানে তাকায়। অতঃপর দরজাটা চাপিয়ে দেয়। খাবার টেবিলে বসে আছে আরশাদ ও গুলশেনারা বেগম। এরই মধ্যে গুলশেনারা বেগম মালিনী পাটোয়ারিকে আরশাদকে বেশি করে খাবার দিতে বলছেন। আরশাদ কিছুটা বিব্রত বোধ করছে, কারণ গতকাল এত কিছু হওয়ার পর সে কিছুতেই এত সহজে স্বাভাবিক হতে পারছে না। তবে গুলশেনারা বেগম গম্ভীর স্বরে বললেন, আসলে আজ তোমায় একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। কি কথা? অবাক হয়ে জানতে চায় আরশাদ। আনিকা আসছে একটু পর, ও আসার পর যা বলার বলছি। মালিনী পাটোয়ারি ও আরশাদ একে অপরের দিকে তাকায়। এদিকে গুলশেনারা বেগম কথাটা বলতে না বলতেই চলে আসে আনিকা। সে এসেই বলে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চলে এসেছি। আনিকাকে আসতে দেখে গুলশেনারা বেগম খুশি হয়ে বলেন, এই তো চলে এসেছে আনিকা। এদিকে এসো দিদিভাই। আসতে কোনো সমস্যা হয়নি তো? না দাদি, কোনো সমস্যা হয়নি। তুমি কি আরশাদকে বলছো ব্যাপারটা তোমায় যে বলতে বলেছিলাম? না, এখনো বলা হয়নি। ভেবেছিলাম তুমি আসার পর একেবারে বলবো, এখন যখন তুমি এসে গেছো তখন বলি। বলেই তিনি আরশাদের দিকে তাকিয়ে বলেন, আমি আর আনিকা কথা বলে এটা ঠিক করেছি যে এবার এই বিয়েটা একটু তাড়াতাড়ি করা দরকার। কারণ আনিকার বাবা আশিকুর চৌধুরী আপাতত হয়তো এই বিয়েতে মত দিয়েছেন, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে তিনি তার এই সিদ্ধান্তটা আবার বদলাতেও পারেন। আর আমরা এটা চাইছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা আগেই করিয়ে দেব, যাতে আর কোনো সমস্যা না হয়। তার মতো যেন আর না বদলে। নিজের দাদির কথা শুনে আরশাদ অবাক হয়ে বলে, এটা তুমি কি বলছো দাদি? বিয়ের সময় এগিয়ে নেবে? এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই বিয়েটা না হলে অনেক সমস্যা হয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আনিকা করুণ কণ্ঠে বলে। একটু থেমে আবারও বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আরশাদ, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। তাই দাদি যা বলছে তাতে রাজি হয়ে যাও প্লিজ। এতে করে আমাদের সবার ভালো হবে। দাদি সব ভেবেই কথাটা বলেছে, তুমি আর না করো না। মালিনী পাটোয়ারি বলেন, কিন্তু বিয়ের মতো এত বড় একটা অনুষ্ঠান জলদি কিভাবে করা সম্ভব? কত অ্যারেঞ্জমেন্ট করা প্রয়োজনের জন্য, সেসব তো আমাদের করার টাইম লাগবে নাকি? মালিনী পাটোয়ারির এই কথার জবাবে গুলশেনারা বেগম বলেন, যা কিছু হয়ে গেল তারপর তুমি কোনো আক্কেলে ভাব যে বিয়েতে বড় করে আয়োজন করা হবে। কোনো রকম নম নম করে বিয়েটা হলেই তো বাঁচি। তার জন্য এত আনুষ্ঠানিকতার কি বা প্রয়োজন? এহেন কথা শুনে মালিনী পাটোয়ারি চুপ হয়ে যান। আনিকা বলে, দাদি ঠিক বলছে। তোমরা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়দের ডাকবে, আমিও বাবাকে বলে দেব শুধু যাদেরকে না বললেই নয় তাদের ডাকতে।
এভাবে তাড়াতাড়ি বিয়েটা অনুষ্ঠিত হওয়া যাবে। মালিনী পাটোয়ারি বলেন, যদি এমন হয় তো ঠিক আছে। কিন্তু আরশাদের কি মত? আরশাদ বলে, আমার এতে কোনো আপত্তি নেই। যা ভালো মনে হয় তোমরা তাই করো। আমি এই নিয়ে আর কিছু বলতে চাইছি না। বলেই আরশাদ উঠে দাঁড়ায় এবং চলে যেতে নেয়। এমন সময় হঠাৎ করে হাঁফাতে হাঁফাতে উপস্থিত হয় ধৃতি। ধৃতিকে এভাবে আসতে দেখে মালিনী পাটোয়ারি বলেন, এ কি ফুল, তুমি কোথা থেকে এলে? আজ সকালে তো আমি তোমায় খুঁজতে তোমার রুমে দেখলাম, তুমি নেই। ভেবেছিলাম বাইরে কোথাও গেছ। ধৃতি ছুটতে ছুটতে আরশাদের সামনে এসে বলে, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আরশাদ গম্ভীর চোখে তাকায়। মালিনী পাটোয়ারি বলেন, তুমি আরশাদকে কি বলবে ফুল? গুলশেনারা বেগম বলেন, এই মেয়ে তো একটা উটকো আপদ। না জানি দাদু ভাই কোথা থেকে একে নিজের ঘরে ঝুলিয়েছে। এই মেয়ে, তুমি দাদু ভাইয়ের এত কাছে কি করছো? দূরে সরে এসো বলছি। দেখছো না, দাদু ভাইয়ের হবু স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। আনিকা উপহাস করে বলে, এসব মেয়েদের আবার কোনো ম্যানারস আছে নাকি? এরা তো এই উদ্দেশ্যেই থাকে কখন কোনো বড়লোকের ঘাড়ে উঠে বসা যায়। এমন মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। আনিকার কথা শুনে ধৃতি আজ আর চুপ থাকে না। প্রতিবাদ করে বলে, আপনি একদম চুপ করে থাকুন। আপনার কোনো রাইটস নেই আমাকে এভাবে অপমান করার। আপনার ব্যাপারে আমি সব জেনে ফেলেছি। বুঝেছেন? আরশাদ সাহেব, আপনি জানেন না আপনার আড়ালে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, আর সেই ষড়যন্ত্রের আড়ালে আছে। আনিকা বলে, আমি তাই তো। ধৃতি সহ সবাই অবাক চোখে আনিকার দিকে তাকায়। আনিকা হেসে বলে, আমি জানতাম। প্রথমবার তোমায় দেখেই বুঝে ফেলেছিলাম তোমার কোনো খারাপ উদ্দেশ্য তো আছেই। আরশাদের সাথে কেন সবসময় ঘুরঘুর করে এটা নিয়ে আমার সন্দেহ আগেই হয়েছিল। আর তাই তো খোঁজ নিয়েছি। আর খোঁজ নিয়ে এসব জানতে পেরেছি। বলেই আনিকা সবার আমনে নিজের ফোনের কিছু ছবি দেখায়, যেখানে আরহাম শান্তর সাথে ধৃতির একসাথে কিছু ছবি আসে। ধৃতির এসব দেখে মনে পড়ে যায় যে এসব ছবি আদৌতে যখন তার আর আরহামের বিয়ের কথা চলছিল তখনকার। এই ছবিগুলো দেখিয়ে আনিকা অভিযোগ করে, আসলে এই ধৃতি আরহাম শান্তর পাঠানো লোক, যে আরশাদ আর এই পরিবারের ক্ষতি করতে চায়। ধৃতি বলে ওঠে, একদম মিথ্যা বলবেন না। আরশাদ সাহেব আর এই বাড়ির ক্ষতি আমি করতে চাই না। আপনি করতে চান? কাল আমি গোপনে আপনাদের সব কথা শুনেছি। আরশাদ সাহেব, বিশ্বাস করুন আমায়। গুলশেনারা বেগম তেতে উঠে বলেন, এই মেয়ে তোমার তো সাহস মন্দ না। আমার দাদুভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবার আনিকা দিদিভাইকে ফাঁসাতে চাও। এক্ষুনি তোমায় এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। বলেই গুলশেনারা বেগম টানতে টানতে ধৃতিকে নিয়ে যেতে থাকে। ধৃতি অনেক আশা নিয়ে আরশাদের দিকে তাকায়। যে আরশাদ হয়তো তাকে বুঝবে, তার উপর ভরসা করবে। কিন্তু আরশাদ নীরব দর্শক হয়ে সবকিছু দেখে যায়। ধৃতির চোখে জল চলে আসে। সে বুঝতে পারে তাকে কেউ বিশ্বাস করবে না, তার পাশে কেউ নেই। ধৃতি আজ আবারও রাস্তায় হেঁটে বেড়াচ্ছে অসহায় পথিক হয়ে। জীবন নিয়ে যথেষ্ট বিরক্ত সে। ধৃতির কাছে আজ মনে হচ্ছে তার জীবনের আদৌতে কোনো মূল্যই নেই। এক পথহারা পথিকের মতো আজ তার অবস্থা, যার যাওয়ার কোনো জায়গা নেই আর না আছে কোনো গন্তব্য। ধৃতি অসহায় মুখ করে আকাশের দিকে তাকিয়ে বলে, হে মহান সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে আপনি একই পরীক্ষার মধ্যে ফেললেন। এর থেকে উত্তরণের কি কোনো উপায় নেই? আমার জীবন কি এই অন্ধকারেই নিমজ্জিত থাকবে? ধৃতির মনোবল আর একটুও অটুট নেই। তবুও সে আশা রাখতে চায়। আল্লাহর উপর ভরসা রাখতে চায়। কারণ সে জানে, দিন শেষে সত্যেরই জয় হয়। জুলুমকারীরা কখনো জয়ী হয় না। পরাজিত তাদের হতেই হয়। গুলশেনারা বেগম আনিকা ও আরশাদের বিয়ে নিয়ে আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠলেন। বিশেষ করে ধৃতির ঘটনাটার পর। গুলশেনারা বেগম বললেন,
আমার আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করছে না। ওই আরহাম শান্ত চুপ করে বসে থাকার ছেলে নয়। আমি নিশ্চিন্ত ও আমাদের পরিবারের ক্ষতি করার জন্য নিশ্চয়ই কোনো পরিকল্পনা করবে। তাই আমি আর ঝুঁকি নিতে রাজি নই। আনিকা দিদিভাই, তুমি তোমার বাবার সাথে কথা বলো। আগামীকালই আমি তোমার আর আরশাদ দাদুভাইয়ের বিয়ের ব্যবস্থা করব। গুলশেনারা বেগমের মুখে এহেন কথা শুনে আরশাদ ও মালিনী পাটোয়ারি দুজনেই অবাক হয়। মালিনী পাটোয়ারি বলেন, এটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আম্মা। এভাবে কিভাবে? আমি কিচ্ছু শুনতে চাই না। কালই আরশাদ আর আনিকার বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। আরশাদ বলে, এটা সত্যিই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে দাদি। ওই আরহাম শান্তকে আমি সামলে নেব। তুমি এতটা চিন্তা করো না। গুলশেনারা বেগম অসহায় সুরে বলেন, না দাদুভাই, আমি চাই কালকেই তোমাদের বিয়েটা হোক। এত চিন্তা নিয়ে আমি বাঁচতে পারছি না। ওই আরহাম আমার মনে এমন ভয় সৃষ্টি করেছে যে আমার মনে হয় যে কোনো মুহূর্তে আমার যা কিছু হয়ে যাবে। তাই এটাই মনে করো আমার শেষ ইচ্ছা। তুমি দয়া করে আমার শেষ ইচ্ছাটা পূরণ করো দাদুভাই। এছাড়া আমার আর কোনো চাওয়া নেই। আমি তোমার সামনে হাত জোর করছি। নিজের দাদির মুখে এমন কথা শুনে আরশাদ অনেক বেশি অসহায় বোধ করে। তার শক্ত ব্যক্তিত্ব ও দাদির এই অনুরোধের সামনে টলে গেল। কারণ আরশাদ কখনো তার দাদিকে এমন অসহায় অবস্থায় দেখেনি। তাই আরহাম বলে উঠল, তুমি যা চাও তাই হবে দাদি। তুমি যখন চাইছ আমার সাথে আনিকার বিয়ে কাল হবে, তখন কালই আমাদের বিয়ে হবে। গুলশেনারা বেগম স্বস্তি লাভ করেন। আনিকাও খুশি হয়, কারণ তার উদ্দেশ্য সফল হতে চলেছে। একবার আরশাদকে বিয়ে করতে পারলেই সে নিজের আসল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। আরশাদের কাছাকাছি এসে তার ধ্বংসের কারণ হতে পারবে। আর এভাবেই আরশাদকে ধ্বংস নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ আরহাম শান্তকে খুশি করবে সে। এজন্যই আনিকার চোখে দেখা গেল খুশির ঝিলিক। এদিকে এত কিছুর মাঝে মালিনী পাটোয়ারি ভীষণ অস্বস্তি বোধ করছেন। তার কাছে কেন জানি মনে হচ্ছে যা হচ্ছে তা একদম ঠিক হচ্ছে না। ধৃতির বলা কথাগুলোই বাজছে তার কানে। মালিনী পাটোয়ারির কাছে কেন জানি মনে হচ্ছে ধৃতি মিথ্যা কিছু বলেনি, কারণ ধৃতি যখন আনিকার বিরুদ্ধে কথাগুলো বলছিল তখন তিনি তার চোখে এক দৃঢ় আত্মবিশ্বাস দেখেছেন। সাধারণ যখন কেউ মিথ্যা বলে তখন তার চোখে এমন আত্মবিশ্বাস থাকার কথা না। তার থেকেও বড় কথা, তিনি এই কদিনে ধৃতিকে যতটুকু চিনেছেন তাতে তার মনে হয় না ধৃতি আরশাদের জন্য ক্ষতিকর। বরং তার মনে হয়েছে ধৃতি সত্যিই আরশাদের ভালো চায়। কিন্তু সব প্রমাণও তো ধৃতির বিরুদ্ধে, তাই তিনি কিছু করতেও পারছেন না। আর এখন গুলশেনারা বেগম যেভাবে তাড়াহুড়ো করে আরশাদ ও আনিকার বিয়ে দিতে চাইছেন সেটাও তার কাছে ভালো ঠেকেছে না। কারণ যদি আনিকা সত্যিই খারাপ হয় তাহলে তো এই বিয়ে তার ছেলে আরশাদের জীবনে অশান্তি নিয়ে আসবে, যেমনটা তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না। তাই তিনি ভেবে চলেছেন এই মুহূর্তে কি করা উচিত। তখন মধ্যরাত, মালিনী পাটোয়ারি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সারা বাড়িময় পায়চারি করে চলেছিলেন। এমন সময় তিনি হঠাৎ কোনো শব্দ শুনতে পান। শব্দ অনুসরণ করে ছাদে যেতেই তিনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সাক্ষী হন। তিনি দেখতে পান আনিকা ফোনে কারো সাথে কথা বলছে আর হেসে হেসে বলে, সবকিছু আমাদের প্ল্যান মাফিকই আগাচ্ছে। যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। কালকে বিয়েটা হওয়ার পরই। হঠাৎ করে আনিকার নজর যায় মালিনী পাটোয়ারির দিকে। তাই সে চুপ হয়ে যায়। ফোনটা রেখে দিয়ে উদ্বিগ্ন সুরে বলে, আন্টি, আপনি? কোনো দরকার ছিল কি? মালিনী পাটোয়ারি গম্ভীর স্বরে জিজ্ঞেস করেন। তুমি কার সাথে কথা বলছিলে আনিকা? আনিকা আমতা আমতা করে বলে, একটা বন্ধুর সাথে আমার আর আরশাদের বিয়ে নিয়ে কথা বলছিলাম। মালিনী পাটোয়ারির কেন জানি আনিকার কথাকে বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ তিনি অন্য কিছুই শুনেছেন। এই মুহূর্তে তার ধৃতির বলা কথা মনে পড়ায় তিনি উদ্বিগ্ন হন এবং দ্রুত নিজের রুমে আসেন।
রুমে এসে ভাবতে থাকেন, এখন আমার কি করা উচিত? নিজের ছেলেকে কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে তো ঠেলে দিতে পারব না। কিন্তু আম্মা আনিকাকে যা বিশ্বাস করে তাতে তো উপযুক্ত প্রমাণ ছাড়া আনিকাকে অবিশ্বাস করবেন না। আর আমিও এমন কিছু শুনিনি যা আনিকাকে দোষী সাব্যস্ত করবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আনিকার মনে কিছু চলছে। না, আমার আরশাদকে সবটা জানাতে হবে। বলেই তিনি আরশাদের রুমের দিকে যান। আরশাদের রুমের সামনে গিয়ে দরজা নক করার পর বলেন, আরশাদ, দরজা খোলো, তোমার সাথে জরুরি কথা আছে। আরশাদ দরজা খুলে বলে, আম্মু, তুমি কিছু বলবে? মালিনী পাটোয়ারি বলেন, আসলে না, মানে। এমন সময় গুলশেনারা বেগম এসে বলেন, তোমার কি কোনো আক্কেল নেই বৌমা? ছেলেটার কাল বিয়ে আর ওকে একটু শান্তিতে ঘুমাতে দিচ্ছ না। এই রাত বিরাতে বিরক্ত করার কি মানে আছে? মালিনী পাটোয়ারি বলেন, আমার আসলে কিছু জরুরি কথা ছিল। কি কথা? আমার কেন জানি মনে হচ্ছে আনিকা মেয়েটার মাঝে কোনো গণ্ডগোল আছে। আসলে ওকে আজ ফোনে কিছু অদ্ভুতভাবে কথা বলতে শুনেছি। গুলশেনারা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে, জানতাম এমন কিছুই হবে। ওই ধৃতি মেয়েটা যে তোমার ব্রেইনওয়াশ করেছে তা আমি বেশ ভালোই বুঝেছিলাম। তা বলো তো দেখি, এমন কি শুনেছ যা শুনে মনে হয়েছে যে আনিকা দিদিভাইয়ের উদ্দেশ্য খারাপ? সেরকম কিছু তো না। কিন্তু তাহলে আর কোনো কিন্তু নয়। যখন কোনো প্রমাণ নেই তখন শুধু শুধু আনিকা দিদিভাইয়ের দিকে আঙুল তোলা বন্ধ করো। ওকে আমি অনেক আগে থেকে চিনি। আনিকা দিদিভাই কেন ওই আরহাম শান্তর সাথে হাত মেলাবে? ওর কি কোনো কিছুর অভাব? ওর তো এতে কোনো স্বার্থ নেই। আর আনিকা দিদিভাইয়ের বাবার ওই আরহামের থেকে অনেক বেশি সম্পত্তি আছে। তাই এসব আসে বাজ কথা ভেব না। মালিনী পাটোয়ারি এর পর আর কিছু বলতে পারেন না। তবুও তিনি আশা নিয়ে আরশাদের দিকে তাকান। আরশাদ বলে, আমি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখছি। তোমরা নিজেদের রুমে গিয়ে বিশ্রাম নাও। বলেই সে দরজা লাগিয়ে দেয়। মালিনী পাটোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে যেতে যেতে বলেন, না, কারো ভরসায় থাকলে হবে না। আমার ছেলের জন্য যা করার আমাকেই করতে হবে। আর এজন্য আমায় একজনই সাহায্য করতে পারে। আর সে হল ফুল। এবার আমি ফুলের সাহায্য নিয়েই যা করার করব। আরশাদ ও আনিকার বিয়ে উপলক্ষে আজ পুরো পাটোয়ারি বাড়ি সেজে উঠেছে নতুন রূপে। চারিদিকে আলোক সজ্জায় সজ্জিত এই বাড়িতে চারিদিকে আজ খুশির আমেজ। তবে সবথেকে বেশি খুশি বোধহয় গুলশেনারা বেগম। কারণ অবশেষে তিনি তার পছন্দের মেয়েকে নাত বউ করে আনতে পেরেছেন। আরশাদ বরাবরের ন্যায় গম্ভীর মুখশ্রী করে আছে, তাই তার উদ্দেশ্য কি সেটা বোঝা বড্ড দায়। আনিকার বাবা আশিকুর চৌধুরী যদিও এই বিয়েটা নিয়ে খুব একটা আগ্রহী নন, আর তবুও নিজের মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে তিনিও মেনে নিয়েছেন এই বিয়েটা। এত সবের মাঝে একজনের মন বেশ বেজার। পুরো বাড়ির এই এত আলোকসজ্জার মধ্যে যেন আমাবস্যার আধার নেমে এসেছে মালিনী পাটোয়ারির মনে। আনিকার সাথে নিজের একমাত্র আদরের ছেলের বিয়েতে তিনি কিছুতেই স্বস্তি খুঁজে পাচ্ছেন না। আর এজন্যই তার মনে খেলে যাচ্ছে এক বিরাট পরিকল্পনা। এদিকে আনিকা ও আরশাদের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আনিকার পরনে একটা হলুদ লেহেঙ্গা। আনিকা তো গায়ে হলুদ লাগিয়ে একটার পর একটা পিক তুলছে, আর নিজেই নিজের প্রশংসা করে বলছে, বাহ, কি সুন্দর লাগছে আমায়। আজ যদি আরহাম আমায় এভাবে দেখত তো। বলেই চুপ হয়ে যায়। আনিকার মুখেও এবার আধার নেমে আসে। মনে পড়ে যায় সেই পাষাণ পুরুষের কথা, যার ভালোবাসার জন্য আজ সে এত বড় আত্মত্যাগ করছে। আনিকা অতীতের পাতায় ডুব দেয়। মনে করে নিজের আমেরিকায় কাটানো দিনগুলো। আরহামের সাথে প্রথম সাক্ষাৎকারের কথা মনে করে মৃদু হাসে মেয়েটা। মনে পড়ে যায় কিভাবে আরহাম তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তখন থেকেই ধনী বাবার একমাত্র দুলালি মেয়েটা আরহামকে নিজের মন দিয়ে বসে। কতই না পাগলামি করেছে আরহামের জন্য। গুপ্তচর লাগিয়ে আরহামের সব বাওডাটা বের করে এনেছে।
নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে কতবার না দূর থেকে আরহামকে ফলো করেছে। এসব একদিন আরহামের নজরে আসে। আরহাম তখন আনিকাকে ধমক দিয়ে বলে তার থেকে দূরে থাকতে। কিন্তু তখন যে অনেক দেরি হয়ে গেছিল, আনিকা যে ততদিনে গভীরভাবে ডুবে গিয়েছিল আরহামের প্রেমে। তাই তো ভীষণ জেদি ও আত্মমর্যাদা সম্পন্ন মেয়েটা আরহামের কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল। এমনকি তার পায়ে পড়তেও দ্বিধা করেনি। কিন্তু তবু সেই পাষাণ পুরুষের মন গলেনি। সে ক্রমান্বয়ে ইগনোর করে গেছে আনিকাকে। কিন্তু আনিকাও হাল ছাড়ার পাত্রী নয়। সেও চীনে জোকের মতো আরহামের পেছনে পড়েছিল। তবে এসব কিছুর মাঝে হঠাৎ একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আরহাম নিজে থেকে আনিকাকে ডেকে পাঠায় এবং তার সাথে কথা বলতে চায়। আনিকা তো যেন হাতের কাছে আকাশের চাঁদ পেয়ে যায়। সাথে সাথেই খুশি হয়ে দৌড়ে ছুটে যায় আরহামের কাছে। কিন্তু তার সমস্ত খুশি দুঃখে পরিবর্তিত হয় যখন আরহাম তাকে বলে আনিকাকে আরহামের কথা মতো তার এক শত্রুর সাথে প্রেমের অভিনয় করে। অতঃপর তাকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে তার পেছনে ছুরি মারতে হবে। এরপর আরহাম আনিকাকে গ্রহণ করবে। আনিকা তো প্রথমে কিছুতেই রাজি হতে চায়নি, কারণ সে শুধুই আরহামকে ভালোবাসে। কিন্তু আরহামও স্পষ্ট করে জানিয়ে দেয় এছাড়া আর কোনো উপায় নেই। তাই আনিকা বাধ্য হয়ে একসমত আরহামের প্রস্তাব মেনে নেয়। আর সেই প্রস্তাব অনুযায়ী এখন কাজ করে চলেছে সে। অতীতের এ সমস্ত কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে আনিকা। আকাশের দিকে তাকিয়ে বলে, একজনকে ভালোবেসে নিজের সবকিছু বাজিতে লাগিয়েছি। একজনের খুশির জন্য নিজের সবটা বিলিয়ে দিতে চাইছি। আমার জীবনটাকে একটু সুন্দর করে দিও আল্লাহ। জানি আমি যা করছি তা অন্যায়। কিন্তু ওই যে কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমার ক্ষেত্রেও সেটাই। মালিনী পাটোয়ারি সারাটা দিন অনেক উদ্বেগের মধ্যে কাটিয়ে দিয়েছেন। অবশেষে তিনি একটু দুপুরের দিকে সিঁড়ি বেয়ে চিলেকোঠার রুমে চলে এলেন। আস্তে আস্তে মনে করতে লাগলেন গতকাল রাতের ঘটনা। যখন তিনি উদ্ভ্রান্তের মতো বাইরে বেরিয়ে চারিদিকে ধৃতিকে খুঁজে চলেছিলেন। এমন সময় তিনি ধৃতিকে খুঁজে পান। ধৃতি তাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর যায়নি। মেইন রোডের পাশেই ফুটপাতে অসহায়ের মতো বসেছিল। মালিনী পাটোয়ারিকে দেখতেই সে উঠে দাঁড়িয়ে বলে, আন্টি, আপনি এসেছেন। বিশ্বাস করুন আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমি সত্যিই ওই আনিকা আর আরহামকে একসাথে কথা বলতে শুনেছি। মালিনী পাটোয়ারি বলেন, আমিও তোমাকে বিশ্বাস করতে চাই ফুল। কিন্তু পরিস্থিতি যে আমাদের অনুকূলে নেই। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমরা আনিকাকে দোষী সাব্যস্ত করতে পারব না। আবার ওকে একেবারে হালকাভাবে নিয়ে যদি এই বিয়েটা আমি হতে দেই তাহলে আমার ছেলের জীবনটা যে একদম নষ্ট হয়ে যাবে। তাই আমি ভেবে নিয়েছি আমায় কি করতে হবে। তুমি শুধু আমার সঙ্গ দিও, এটা একটা মায়ের অনুরোধ। আমাকে তুমি ফিরিও না ফুল। জি, আন্টি। বলুন আপনি কি চান। এরপর তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। সব শুনে ধৃতি বলে, এসব আপনি কি বলছেন আন্টি? এটা কিভাবে সম্ভব? মালিনী পাটোয়ারি অসহায় সুরে বলেন, এছাড়া যে আর কোনো উপায় নেই। কিন্তু আমি তোমার সামনে হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে আমায় ফিরিও না। ধৃতি আর কিছু বলে না। অতীতের এই সমস্ত ভাবনা শেষে মালিনী পাটোয়ারি চিলেকোঠার দরজায় টোকা নাড়েন। একটু পর ধৃতি এসে দরজা খুলে দিতেই তিনি বলেন, মনে আছে তো আমাদের কি করতে হবে? ধৃতি মাথা নাড়ায়। আনিকা বিয়ের সাজে সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এমন সময় তার দরজায় কেউ কড়া নাড়ে। আনিকা দরজাটা খুলে মালিনী পাটোয়ারিকে দেখে বলে, আন্টি আপনি? মালিনী পাটোয়ারি ঘরের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে বলেন, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জি, বলুন। এদিকে বিয়ের আসরে সবাই উপস্থিত হয়ে কনের জন্য অপেক্ষা করছে। আরশাদ আজ বর বেশে প্রস্তুত। তার পরনে একটা অফ হোয়াইট পাঞ্জাবি ও পাজামা, মাথায় পাগড়ি। আনিকার আসতে দেরি হওয়ায় সবাই বেশ চিন্তায় ছিল। গুলশেনারা বেগম বললেন, আনিকার দিদিভাই এখনও আসছে না কেন? কী সমস্যা হলো তার?
আরশাদ বিরক্তির সাথে বলল, দাদি, আর কত ওয়েট করবো এখানে? একটু দাঁড়াও দাদু ভাই, আমি দেখছি আনিকা দিদিভাই কোথায় আছে। কথাটা বলে তিনি যেই না পা বাড়াতে যাবেন, এমন সময় মালিনী পাটোয়ারি তার সাথে বধূবেশে সজ্জিত আপাদমস্তক ঘোমটা পরা একটা মেয়েকে সাথে নিয়ে এসে বললেন, আপনাকে আর কোথাও যেতে হবে না আম্মা, আমি আপনার নাত বউকে নিয়ে এসেছি। মালিনী পাটোয়ারির কথায় গুলশানার বেগম বললেন, তুমি কি আনিকাকে নিয়ে আসতে গিয়েছিলা নাকি? জি আম্মা, আমি গিয়েছিলাম। তা এত দেরি হলো কেন আসতে তোমার? আনিকার সাজতে একটু দেরি হয়ে গেল তো, তাই। গুলশানারা বেগম আনিকার দিকে খেয়াল করেন। লাল বেনারসি ও বাহারি গহনায় সজ্জিত মেয়েটির মুখে বড় একটা ঘোমটা, যার কারণে মুখটাই দেখা যাচ্ছে না তার। গুলশানারা বেগম অবাক হয়ে বললেন, ও মুখে এত বড় ঘোমটা দিয়েছে কেন? মালিনী পাটোয়ারি বললেন, ওর নাকি ইচ্ছা এভাবেই ঘোমটা দিয়ে বিয়ে করবে, তারপর বিয়ের পর একেবারে সবাইকে মুখ দেখাবে। গুলশানারা বেগম এবার দ্বিগুণ অবাক স্বরে বললেন, এ আবার কেমন কথা? আশিকুর চৌধুরীও বললেন, বিয়ের কার্যক্রম তাড়াতাড়ি শুরু করুন না, আমার মেয়ে যা চাইছে তাই হোক। গুলশানারা বেগম আর বেশি ঘাটাঘাটি না করে বললেন, বেশ, তাহলে বৌমা, তুমি আনিকা দিদিভাইকে আমার দাদুভাইয়ের পাশে এনে বসাও, আর কাজী সাহেব আপনি বিয়ে পড়ানোর কাজ শুরু করুন। মালিনী পাটোয়ারি শাশুড়ির কথা মতো আনিকাকে আরশাদের পাশে এনে বসায়। কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে দেন। কাজী সাহেব আনিকাকে উদ্দেশ্য করে বললেন, বলো মা, কবুল। আনিকা কিছু বলতে যাবে তার আগেই আরশাদ কিছু একটা খেয়াল করে হঠাৎ বলে উঠল, প্লিজ দাঁড়ান। বলেই সে একটানে আনিকার মাথার ঘোমটাটা তুলে ধরে, আর তাতে যা বেরিয়ে আসে তা দেখে সবাই হতবম্ব হয়ে যায়। আরশাদ নিজেও হতবম্ব স্বরে বলল, ধৃতি, তুমি তুমি এখানে কি করছো? চলবে ইনশাআল্লাহ।